তো গত ক্লাসে আমরা দেখছিলাম কি, গত ক্লাসে হচ্ছে কিভাবে সংকরায়ন নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমরা হচ্ছে বিস্তারিত দেখছিলাম। তো গত ক্লাসে আমরা এই অজৈব যৌগের সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া নিছি। বিশেষ করে সাধারণ অজৈব যৌগগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করতাম সংকরায়ন বের করার ক্ষেত্রে। আর বলছিলাম যে জটিল যৌগের সংকরায়নটা একটু ভিন্নধর্মী, সেটা হচ্ছে আমরা দেখাবো পরবর্তীতে। আর জৈব যৌগের সংকরায়ন মোটামুটি ইজি, এবং আমরা আজকের ক্লাসে হচ্ছে জৈব যৌগ সম্পর্কে দেখব। আর এখানে একটা ইউনিভার্সাল সূত্রের কথা বলছিলাম, যে ইউনিভার্সাল এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে সব ধরনের সংকরায়ন বের করতে পারি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণুর জন্য পারি, যদি সেটা অজৈব যৌগ হয় এবং সাধারণ অজৈব যৌগ। আর যদি জৈব যৌগ হয় সেক্ষেত্রেও আমরা বের করতে পারবো। সো গত ক্লাসে হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে অ্যামোনিয়া, পানি, তারপর বিভিন্ন যৌগমূলক এদের সংকরায়ন নির্ণয় করছিলাম। সো আশা করি এই ক্লাসটা তোমরা দেখছো, যারা দেখো নাই তারা একটু দেখে নিও। সো আজকে হচ্ছে এই সূত্র দিয়ে তো দেখছি গতদিন, আজকে হচ্ছে আমরা এই যে ইউনিভার্সাল সূত্র আছে সেই সূত্র দিয়েও যে আমরা সংকরায়নগুলা বের করতে পারি এদের, সেটা হচ্ছে দেখবো আজকে। হুম, তো শুরু করি। দেখো, তো ইউনিভার্সাল সূত্রটাতে কি বলা হয়েছে আমরা একটু দেখে আসি। যে এক্স এক্স কি, এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। তো সংকরিত অরবিটাল সংখ্যার রেসপেক্টে আমরা কিন্তু সংকরায়নগুলা বের করে থাকি। যেমন সংকরিত অরবিটাল সংখ্যা যদি হয় 3, আমরা জানি সেক্ষেত্রে আমাদের সংকরায়ন হচ্ছে sp2। এস হচ্ছে একটা আর পিতে দুইটা, সো sp2। সংকরিত অরবিটাল সংখ্যা যদি হয় 4, তাহলে আমাদের সংকরায়ন হচ্ছে sp3। সো এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। সো আমরা যেখানেই এক্স বের করব, আমরা বুঝে নিব যে ভ্যালুটা আমরা পাবো সেটা সংকরিত অরবিটাল সংখ্যার জন্য খাটবে। তো এটা কিভাবে বের করা যায়, ইউনিভার্সাল সূত্র যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে, তো এক্স ইকুয়াল লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, মানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। যে পরমাণু সংকরায়ন বের করতে চাই তার মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা যদি আমরা জানি, সেক্ষেত্রে এখানে বসাবো। তারপর হচ্ছে সেই পরমাণুটা কয়টার সাথে কানেক্টেড সেটা খুঁজে বের করব। সো যে কয়টার সাথে কানেক্টেড থাকবে সেই সংখ্যাটা আমরা এই জায়গাটায় বসাবো। তারপর দুইটা যোগ করব, যোগ করে এক্স এর যে ভ্যালু পাবো তার ভিত্তিতে আমরা সংকরায়নগুলা নির্ণয় করব। সেখানে আরেকটা কথা বলে দিছি, যে আমরা যদি লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিই সেক্ষেত্রে আমরা কাউন্ট করব না। হ্যাঁ, আমরা দেখাবো। সো দেখো, এই যে অজৈব যৌগের ক্ষেত্রে সাধারণ অজৈব যৌগ দেখছিলাম, তাদের ক্ষেত্রে সংকরায়ন বের করার এই সূত্রটাই আমাদের বহুল প্রচলিত। হ্যাঁ, বাট এই সূত্রটা অনেক ক্ষেত্রে আমরা খাটাইতে পারবো না। তো কখন খাটাইতে পারবো না, যদি আমাদের নাইট্রোজেন ও ফসফরাসের অক্সাইড থাকে। নাইট্রোজেন কিংবা ফসফরাসের অক্সাইড যুক্ত যৌগ যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা খাটবে না। হ্যাঁ, সো অত জটিল দিবে না, এই সূত্র দিয়ে তুমি সব করতে পারবা, তাও আমি দেখাই দিব। আর যদি একাধিক কেন্দ্রীয় পরমাণু থাকে সেক্ষেত্রেও এই সূত্রটা খাটবে না। হ্যাঁ, একাধিক কেন্দ্রীয় পরমাণু, একাধিক কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, ওকে। সো এখন আমরা ইউনিভার্সাল সূত্রটার অ্যাপ্লিকেশন একটু দেখব। সো ইউনিভার্সাল সূত্রটার মাধ্যমে আমরা কি করতে পারি, দেখো, এই অজৈব যৌগের মধ্যে সাধারণ অজৈব যৌগের সংকরায়ন বের করতে পারি, আবার জৈব যৌগের সংকরায়নও বের করতে পারি। সো আমরা একটু দেখবো এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। সো দেখো, ইউনিভার্সাল সূত্র, সেখানে এক্স ইকুয়াল বলছিলাম লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে কয়টির সাথে কানেক্টেড, কয়টির সাথে কানেক্টেড। তো দেখো, এই যে অ্যামোনিয়া, তার সংকরায়ন কিন্তু আমরা শর্টকাট সূত্রের মাধ্যমে গত ক্লাসে দেখছিলাম। সো সেটা কিরকম ছিল আমরা আবার একটু মনে করে দেখি, আজকে হয়তো বা অনেকে নতুন আসছো ক্লাসে। সো আমাদের সূত্রটা ছিল হাফ ইন্টু, এখানে বসাইতাম কি, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। সো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, কেন্দ্রীয় পরমাণুকে, এটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন আঁকছি।
অ্যামোনিয়াতে আমরা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন পেয়ে থাকি। ওকে, সো নাইট্রোজেনের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত বলো তো একটু, দেখো তো। 1s2, 2s2, 2p1x, 2p1y আর হচ্ছে 2p1z। সো আমাদের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন কত? 2, 3, 4 আর হচ্ছে 5। সো আমি এখানে লিখবো কত? আমরা লিখবো 5টা। ভেরি গুড। তারপর হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, এই যে আমরা দেখছিলাম এরপরে সূত্রের মধ্যে একযোজী পরমাণু সংখ্যা ছিল। সো একযোজী পরমাণু কারা? যাদের যোজনী হচ্ছে 1। সো দেখো এখানে হাইড্রোজেন, 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 এরা হচ্ছে একযোজী পরমাণু। সো আছে হচ্ছে 3টা। প্লাস সূত্রতে দেখে আসছিলাম অ্যানায়নের চার্জের মান নিব, দেখো অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে রাখা হয়েছে। সো নর্মালি চার্জ থাকলে কিরকম থাকে? ধরো -2 যদি থাকে, আমরা জাস্ট মানটা নিব। হ্যাঁ, সো অ্যানায়নের চার্জের মান যদি বসাই সেক্ষেত্রে কত? দেখো এটা কিন্তু কোনো অ্যানায়ন কিংবা ক্যাটায়ন না, কারণ এখানে কোনো প্লাস মাইনাস নাই। সো আমি হচ্ছে অ্যানায়নের চার্জের মানের জায়গায় 0 বসাইছি। আর এটা যেহেতু কোনো ক্যাটায়নও না, প্লাস মাইনাস নাই, সো অ্যানায়নও না ক্যাটায়নও না, এই কারণে আমরা এখানেও 0 বসাইছি। আচ্ছা, তো হিসাব নিকাশ করলে 5 আর 3 হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করি, সো আমাদের পাওয়া যায় 4। সো এক্স কি ছিল? সংকরিত অরবিটাল সংখ্যা। সো সংকরিত অরবিটাল সংখ্যা যদি 4 হয় তাহলে আমাদের সংকরায়ন হচ্ছে sp3। এটা আমরা গত ক্লাসেই দেখছিলাম, তাও আমরা একটু রিভিউ করলাম। সো এটা তো এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারলাম। সাধারণ অজৈব যৌগের ক্ষেত্রে একটাই যদি কেন্দ্রীয় পরমাণু থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা খুব ইজিলি খাটে। তো এখানে কিছু উদাহরণ দেখছিলাম গত ক্লাসে, তোমরা ভিডিওটা আবার একটু দেখে নিও যারা নতুন আসছো এখন। সো এখন আমরা কি করতেছি? ইউনিভার্সাল সূত্রটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। বাট ইউনিভার্সাল সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে, যে আমাদের যৌগের গঠনটা জানতে হবে। যৌগের গঠনটা যদি না জানি তাহলে কিন্তু আমরা আসলে ইউনিভার্সাল সূত্রটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো না। কজ আমাদের আসলে লোন পেয়ার ইলেকট্রন দেখতে হবে, খুঁজে বের করতে হবে, আর কয়টির সাথে কানেক্টেড সেটা জানতে হবে। সো গঠন না জানলে কিন্তু এই দুইটা বের করা সম্ভব না, আর এই দুইটা বের না করতে পারলে আমরা ক্যালকুলেশনও পারবো না। সো যাই হোক, আমরা গঠন কিন্তু জানি। আমরা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতেছিলাম, অ্যামোনিয়ার গঠনটা হচ্ছে এরকম। সো এক্স হিসাব করবো আর কি, বলছে কি লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। সো নাইট্রোজেন যে কেন্দ্রীয় পরমাণু, তার লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কত? একটা। সো 1 দিলাম, প্লাস বলছে কয়টির সাথে কানেক্টেড সেটা খুঁজে বের করব। সো দেখো নাইট্রোজেন হচ্ছে 3টার সাথে কানেক্টেড আছে, 3টার সাথে কানেক্টেড আছে। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে 3। তাহলে দেখো আমরা কি পাইতেছি? 3 আর 1 হচ্ছে 4। সো দিলাম 4। 4 মানে কি? সংকরিত অরবিটাল সংখ্যা, তার মানে আমাদের সংকরায়ন হচ্ছে sp3। বুঝতে পারছো? দেখো কি সিম্পল, বুঝছো? হ্যালো, হ্যাঁ একটু আওয়াজ টাওয়াজ করো। তো দেখো, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে বের করতে পারি, আবার ইউনিভার্সাল সূত্রের মাধ্যমে বের করতে পারি। হ্যাঁ, সো আমরা দেখলাম একক কেন্দ্রীয় পরমাণু যখন থাকে তখন কিভাবে বের করতে হয়। সো একক কেন্দ্রীয় পরমাণু মানে কি? যে এখানে কেন্দ্রে পরমাণু সংখ্যা একটা। হ্যাঁ, আর এবার চলে আসো এইখানে, যদি একাধিক কেন্দ্রীয় পরমাণু থাকে তাহলে কিন্তু আমাদের এই যে শর্টকাট যে সূত্রটা আমরা দেখছিলাম এই সূত্রটা আর খাটবে না। একাধিক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে এই সূত্রটা, এই যে বড় সূত্রটা আছে, এটা আর খাটবে না। তো সেক্ষেত্রে আমাকে ইউনিভার্সাল সূত্রের সাহায্য নিতে হবে, এবং ইউনিভার্সাল সূত্রের সাহায্য যদি আমরা নেই তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণুর জন্য আমরা হচ্ছে সংকরায়ন বের করে নিয়ে আসতে পারবো। জাস্ট আমাদের এই সূত্রের বিষয়টা মনে রাখলেই চলবে। সো এখন দেখো ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। সো এখানে দেখো তো, এখানে একাধিক কেন্দ্রীয় পরমাণু আছে। এবং কেন্দ্রীয় পরমাণু কে থাকবে? মনে রাখবা যে যার পরমাণু সংখ্যা কম থাকে যৌগের মধ্যে সেই কেন্দ্রীয় পরমাণু। যেমন আমরা গত ক্লাসে দেখছিলাম, দেখো এই যে এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, সালফার কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, যাদের সংখ্যা কম থাকে তারা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে। তো এখন এখানে আমরা একটা একটা পরমাণুর জন্য সংকরায়ন বের করি, চলো ইউনিভার্সাল সূত্রের সাহায্যে। তো দেখো এই যে অক্সিজেন, এইটার সংকরায়নটা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো তো এটা কত হবে? এক্স ইকুয়াল লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা।
আর এই গঠনটা কিন্তু ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের গঠন। একটু খেয়াল করে দেখবা যে এই যে নাইট্রোজেন আছে 2টা, এই যে অক্সিজেন আছে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই অক্সিজেনের সংকরায়ন যদি আমরা বের করতে চাই, তাহলে লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে বলো দেখি একটু, বলো। 2টা ভাইয়া। 2টা, তাহলে এখানে দিলাম 2, কারণ এই যে এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। তারপরে বলছে কয়টির সাথে কানেক্টেড, তার মানে দেখো তো এই যে অক্সিজেন কয়টার সাথে কানেক্টেড আছে, এই অক্সিজেন পরমাণুটা 2টা, এই যে একটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড আর একটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড। সো 2টার সাথে কানেক্টেড মানে হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা 4, তার মানে হচ্ছে সংকরায়ন sp3। বুঝতে পারছি? দেখো একটা সিঙ্গেল অ্যাটমেরটা বের করে ফেলছি খুব ইজিলি। এবার আমরা এই নাইট্রোজেনেরটা বের করার চেষ্টা করি। এই নাইট্রোজেনের যা হবে এই নাইট্রোজেনেরও কিন্তু তা হবে। সো x ইকুয়াল, দেখো তো এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কি আছে এই নাইট্রোজেনের? আর 2টা তো দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে কিন্তু একটা একটা লোন পেয়ার দেখতেছি, কিন্তু আমরা একটা কথা বলছিলাম এই ক্যালকুলেশনের ক্ষেত্রে যে লোন পেয়ার যদি কাউকে দিয়ে দেয় তাহলে কাউন্ট করব না। হ্যাঁ, আচ্ছা। সো যদি দিয়ে দেয় তাহলে কাউন্ট করব না। দেখো অক্সিজেন কিন্তু এখানে কাউকে দিয়ে দিছিল না, এই কারণে কাউন্ট করছি। বাট এখানে নাইট্রোজেন কি করতেছে, অক্সিজেনকে লোন পেয়ার দিয়ে দিচ্ছে, সো এটা কাউন্ট করব না। সো যদি না কাউন্ট করি তাহলে লোন পেয়ার নাই, 0 বসাইছি। এখন বলছে কয়টার সাথে কানেক্টেড, সো একটু দেখো তো কয়টার সাথে কানেক্টেড। নাইট্রোজেন হচ্ছে এই যে এই অক্সিজেনের সাথে কানেক্টেড এবং এই অক্সিজেনের সাথে কানেক্টেড, তাহলে নাইট্রোজেন আসলে 2টার সাথে কানেক্টেড। সো আমি এখানে লিখলাম হচ্ছে, এবং এখানে কিন্তু আরেকটা আছে, নাইট্রোজেন হচ্ছে 3টার সাথে কানেক্টেড। সো 3টার সাথে যদি কানেক্টেড হয় তাহলে আমাদের সংকরায়ন হচ্ছে sp2। বুঝতে পারছি? তাহলে দেখো এই নাইট্রোজেন যদি 3টার সাথে কানেক্টেড থাকে এবং সেক্ষেত্রে যদি আমাদের সংকরায়ন হয় sp2, তাহলে এই নাইট্রোজেনের ক্ষেত্রে সংকরায়ন কি হবে? এটাও তো সেম, একই রকম স্ট্রাকচারে আছে। সো এটাও কিন্তু আমাদের আসলে sp2। এবার বাকি আছে কি, এই দেখো এই অক্সিজেনটা বাকি আছে। সো এটার সংকরায়ন একটু বের করি, তাহলে বলো তো আমাকে এটা কি হবে? sp2। sp2, আচ্ছা দেখি তো মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে হচ্ছে 2টা, প্লাস এই অক্সিজেনটা কয়টার সাথে কানেক্টেড? এই একটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড। সো 1, সো 2 আর 1 হচ্ছে 3, তার মানে হচ্ছে sp2। ভেরি গুড। তাহলে এটা যদি sp2 হয় তাহলে এটা কত হবে? এটাও sp2। ভালো। এখন আমাদের বাকি আছে কি আর? এই যে নিচের অক্সিজেন, হ্যাঁ এই অক্সিজেনটা বাকি আছে। সো এখানে আসলে লোন পেয়ার আছে 2টা। আচ্ছা, তো এটার জন্য যদি বের করি তাহলে x ইকুয়াল, বলছি মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, সো মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, প্লাস কয়টার সাথে কানেক্টেড এই অক্সিজেন পরমাণুটা? হাইড্রোজেনের সাথে। একটা নাইট্রোজেনের সাথে, এটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড। সো একটার সাথে কানেক্টেড, সো একটার সাথে যদি কানেক্টেড থাকে তাহলে 2 আর 1 হচ্ছে 3, আর 3 হইলে কি হবে? sp2। বুঝাইতে পারছি? সো এই সূত্রের সবচেয়ে উপকারিতা কি, আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরমাণুর জন্য আলাদা আলাদা করে খুঁজে বের করতে পারতেছি। হ্যাঁ, বাট আমাদের আগের সূত্রে আমরা শুধু একটা সেন্ট্রাল অ্যাটম যেহেতু ছিল, সো একটার জন্য খুঁজে বের করতাম, আর আলটিমেটলি একটা সেন্টার অ্যাটম থাকলে আসলে একটার জন্যই খুঁজে বের করতে হয়। আর বাকিগুলা তো আসলে ওইভাবে সংকরায়নে অংশ নেয় না, সে জাস্ট যুক্ত হয়ে যায় এই হাইড্রোজেনগুলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, তাহলে আমরা হচ্ছে ইউনিভার্সাল সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম। একক কেন্দ্রীয় পরমাণু যখন থাকবে সেক্ষেত্রেও এটা খাটতেছে দেখলাম, আবার একাধিক কেন্দ্রীয় পরমাণু যখন থাকতেছে সেক্ষেত্রেও এটা খাটতেছে। হ্যাঁ, তাহলে আমরা এই ইউনিভার্সাল সূত্রের বিষয়টা বুঝলাম। এবং আমি আরেকটা কথা বলছি যে জৈব যৌগের ক্ষেত্রেও আমাদের এই ইউনিভার্সাল সূত্রটা খাটবে। আচ্ছা, সেটা সম্পর্কে আমরা দেখব। সো জটিল যৌগ বলছি পরে আলোচনা করব, এই কারণে এখানে দেখো এ নাম্বার দিছি। সো এ নাম্বার গত ক্লাসে আমরা আলোচনা করছি এদিক দিয়ে, আর আজকে তো একটু করলাম। সো এ নাম্বার ডান। আর বলছি জটিল যৌগ পরে দেখাবো, এই কারণে সি দিছি, আর বি দিছি হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে। সো এ শেষ হয়েছে, এখন আমরা বি দেখব। সো জৈব যৌগের ক্ষেত্রে কিভাবে সংকরায়ন বের করা যায়, আমরা হচ্ছে সনাতন পদ্ধতিতে যদি আসি, কারণ আমরা ছোটবেলা থেকে যেগুলা শিখছি সেগুলা যদি আসি, তাহলে যদি কার্বনের 4টা সিঙ্গেল বন্ড থাকে বা 4টা হাত থাকে, তাহলে আমরা তাকে বলতেছি sp3 সংকরায়ন।
সো জৈব যৌগেতে আমরা জানি যে কার্বন থাকি, সো কার্বনের রেসপেক্টে আমরা সনাতন পদ্ধতিতে এইভাবে চিন্তা করতাম। সো 4টা সিঙ্গেল বন্ড, সংকরায়ন হচ্ছে sp3। যদি একটা একটা ডাবল বন্ড থাকে, এই যে এখানে একটা ডাবল বন্ড আর 2টা সিঙ্গেল বন্ড, মানে এই যে এটা এবং এটা, তাহলে আমাদের সংকরায়ন হচ্ছে sp2, মনে রাখবো। আর যদি একটা সিঙ্গেল বন্ড থাকে, এই যে দেখো একটা সিঙ্গেল বন্ড এবং একটা ট্রিপল বন্ড থাকে, ত্রিবন্ধন, তাহলে আমাদের সংকরায়ন হচ্ছে sp। সো কি বললাম আবার বলি, 4টা সিঙ্গেল বন্ড sp3, 2টা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড sp2, একটা সিঙ্গেল বন্ড, একটা ট্রিপল বন্ড sp। আর এই কনসেপ্টটা হচ্ছে সনাতন কনসেপ্ট, মানে আমরা সব সময় যেটা জেনে আসছি আর কি। বুঝাইতে পারছি? এই হচ্ছে জৈব যৌগের সংকরায়ন। আমরা দেখবো এখানে, এই যে বি নাম্বার দিছি, জৈব যৌগ নিয়ে আলোচনা করব, বিতে বলছিলাম। সো এখানে আমরা একটা যৌগ আঁকছি, একটা বিশাল যৌগ। সো এই যৌগ যদি আমরা ভেঙে দিই তাহলে এরকম একটা গাঠনিক সংকেত আমরা পাই। হ্যাঁ, সো আমরা একটু দেখব যে সনাতন পদ্ধতিতে কিভাবে এই প্রত্যেকটা কার্বন অ্যাটমের সংকরায়ন বের করা যায়। সো পাশাপাশি আমরা সংকরায়ন বের করব, সিগমা বন্ধন সংখ্যা হিসাব করব, পাই বন্ধন সংখ্যা হিসাব করব, এগুলো আমরা দেখছিলাম। তো এখানে আমরা প্রথমে একটু সিগমা বন্ধনটা হিসাব করি। সো সিগমা বন্ধন কয়টা আছে কেউ আমাকে বলতে পারবে? একটু গুনে বলো দেখি। ভাই সিগমা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা, ভেরি গুড। সো আমরা দেখি সিগমা বন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড। সো এটা সিগমা 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8 9 9, আর হচ্ছে এই যে 10। তার মানে সিগমা বন্ধন আছে হচ্ছে আমাদের 10টা। আমরা কিন্তু বলছিলাম যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি থাকে তাহলে আমাদের একটাকে সিগমা ধরবো আরেকটাকে পাই ধরবো। এই যে এটা হচ্ছে পাই। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে একটা সিগমা, বাকি 2টা হচ্ছে পাই। তাহলে পাই বন্ধন এখানে টোটাল কয়টা আছে দেখো তো, এই যে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 3টা। বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে ঢাকা ভার্সিটি অবজেক্টিভ গুলাতে আসে, হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলা। সো আমরা যদি গঠনটা ভেঙে দিতে পারি তাহলে ইজি হয়ে যায়। সো এবার আসো সনাতন পদ্ধতি। তো সনাতন পদ্ধতিতে আমরা ধরো এই কার্বনের সংকরায়ন বের করব, তাহলে সেটা কত হবে বলতো? আমরা বলছিলাম কি? sp3 আমরা ভাই। বলছিলাম হ্যাঁ, কার্বনের যদি 4টা সিঙ্গেল বন্ড থাকে, 4টা হাত থাকে, তাহলে আমরা বলছিলাম sp3। তাহলে এই কার্বন পরমাণুটা sp3 সংকরিত। ওকে, এবার এই কার্বন পরমাণুটার কথা চিন্তা করো তো, এটা কি সংকরিত হবে? sp2 ভাই। আমরা বলছিলাম 2টা সিঙ্গেল বন্ড আর একটা ডাবল বন্ড যদি থাকে তাহলে হচ্ছে sp2। তাহলে এই কার্বন পরমাণু sp2 সংকরিত। আর এই কার্বনটা, এটা তো sp2 হইব ভাই। এটাও sp2, কারণ এই যে দেখো 2টা সিঙ্গেল বন্ড এবং একটা ডাবল বন্ড, তার মানে এইটাও হচ্ছে sp2। আচ্ছা, এবার এই কার্বনে চলে আসি। সো এই কার্বনে কি হবে? 50-50। এখানে কি হইতেছে দেখো তো, একটা ট্রিপল বন্ড এবং একটা সিঙ্গেল বন্ড। আমরা বলছিলাম যে যদি এই যে একটা ট্রিপল বন্ড থাকে, একটা সিঙ্গেল বন্ড থাকে, তাহলে হচ্ছে sp সংকরায়ন। সো আমরা এটাকে বলবো হচ্ছে sp সংকরায়ন। আর এই যে কার্বন আছে সে কি হবে? সেটাও কিন্তু দেখো, এই যে আমরা দুই পাশে হিসাব করব, একটা ট্রিপল একটা সিঙ্গেল, সো এটাও হচ্ছে sp। সেটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারছি। বুঝছি না বিষয়টা? হুম, জি বুঝছি তো? ভাই। ওকে, তাহলে এখন আমরা একটু ইউনিভার্সাল কনসেপ্ট এখানে একটু খাটানোর চেষ্টা করি। মানে ওই যে এক্স দিয়ে বের করতেছিলাম, যে দেখি তো হয় কিনা। যদি হয় তাহলে বুঝবো যে আমাদের ইউনিভার্সাল কনসেপ্টটা খাটবে সব ক্ষেত্রে। সো দেখো এই যে কার্বন, এই কার্বনের কি কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে? না চিন্তা করে ভাই। দেখো তো, কার্বনের কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। হ্যাঁ, আমরা একটু দেখি তাও। C6 1s2 2s1 2p1x 2p1y, কার্বন কয়টা? 6টা। 1z, তাহলে কত হলে 2 3 4 5 6। এই যে এটা হচ্ছে তার লাস্ট শেল। আর দেখো এখানে লাস্ট শেলে কোনো যুগল ইলেকট্রন নাই কিন্তু, সব সিঙ্গেল, এবং সিঙ্গেল থাকার কারণে এদেরকে হাত দিয়ে ধরছে সবাই। তাহলে এখানে কোনো লোন পেয়ার নাই। সো আমাদের লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা 0 প্লাস। বলছি কয়টার সাথে কানেক্টেড সেটা খুঁজে বের করব। সো দেখো তো এই কার্বনটা কয়টার সাথে কানেক্টেড?
একটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড, দুইটা, তিনটা, আর এখানে একটা কার্বনের সাথে কানেক্টেড। তাহলে টোটাল 4টার সাথে কানেক্টেড। সো দিলাম 4। তাহলে দেখো তো 4টা অরবিটালের সংকরণ মানে কি? sp3। তার মানে কি খাটছে না? বুঝছি? বুঝছি? ওকে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সো দেখো এখানে আমরা আরেকটা একটু ক্যালকুলেট করি। দেখো এটাই যদি করি তাহলে কি হবে? এক্স। সো দেখো কার্বন, তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, তার মানে 0, প্লাস কয়টার সাথে কানেক্টেড? এই যে দেখো একটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড, এই কার্বনের সাথে কানেক্টেড। সো সে হচ্ছে 2টার সাথে কানেক্টেড, আর 2টার সাথে কানেক্টেড হলে তার সংকরায়ন হচ্ছে sp। আশা করি বুঝতে পারছি। সো দেখো আমাদের এই যৌগের ক্ষেত্রে আমরা এই ইউনিভার্সাল সূত্রটা কিন্তু খাটাইতে পারতেছি, আবার সনাতনটাও এটার মধ্যে খাটতেছে। আচ্ছা, সো এবার আসো ইউনিভার্সাল সূত্রের সবচেয়ে উপকারী অ্যাপ্লিকেশন, যেটাই যে সঠিক আসলে ইউজ করা, সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝবো। সো দেখো এখানে ইউনিভার্সাল সূত্রই খাটাবো। সো এই যে কার্বন, তার সংকরায়ন কি হবে? দেখো তো, তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, প্লাস তার কয়টার সাথে কানেকশন আছে? 4টার সাথে, তার মানে ও হচ্ছে sp3। আচ্ছা ঠিক আছে, এবার এই কার্বনটা দেখি। সো এই কার্বনটার ক্ষেত্রে কি হইতেছে? তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই দেখছি, তার মানে 0, প্লাস সে কয়টার সাথে কানেক্টেড? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এবং এখানে অক্সিজেন। সো সে কানেক্টেড হচ্ছে কয়টার সাথে? 3টার সাথে। সো তার সংকরায়ন হচ্ছে sp2। আশা করি বুঝতে পারছি। আর এই কার্বন হুবহু এই কার্বনের মতো, তাহলে তার সংকরায়ন কি হবে? আগের মতো sp3, কারণ সে 4টার সাথে কানেক্টেড এবং কোনো লোন পেয়ার নাই। ওকে, সো এবার আমরা এই অক্সিজেনের কথা চিন্তা করি। এই অক্সিজেনের ক্ষেত্রে আমাদের সংকরায়নটা কি হবে বলতে পারবা? উপরেরটা ভাই, হ্যাঁ, এই যে এই অক্সিজেন, এদিকে লোন পেয়ার আছে হচ্ছে আপনার 2টা, তো আর লোন পেয়ার হচ্ছে আছে একটার সাথে 2টা, কানেক্টেড আর 3টা ভাই। কয়টার সাথে কানেক্টেড? এখানে একটা sp2 ভাই, কার্বন sp2। পরমাণুর সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে sp2। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন কথা হইতেছে যে আমি যদি এইখানে সনাতন অ্যাপ্লাই করতে চাইতাম, তাহলে সনাতন অ্যাপ্লাই করতে চাইলে কি হইতো? একটু চিন্তা করে দেখো তো। এই অক্সিজেনের মধ্যে আমরা সনাতনের কনসেপ্টেই দেখে আসছি কার্বনের কথা। দেখো সব কার্বন, সব কার্বন। সনাতনের কনসেপ্টে আমরা কার্বন দেখে আসছি, বাট আমার এখানে যদি কখনো অক্সিজেনেরটা বের করতে বলে, তাহলে লজিক্যালি কিন্তু আমি আসলে পারি না সনাতন দিয়ে। বুঝছো? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, তাহলে এই যে ডাবল বন্ড আছে তাই হচ্ছে sp2 হয়েছে কার্বনের ক্ষেত্রে দেখছি, বাট তাহলে তো এখানেও ডাবল বন্ড আছে, তাই আপনি sp2। ঠিক আছে, এটা ওইভাবে চিন্তা করতে পারো, বাট এটার কোনো বাস্তব ভিত্তি নেই। এমন অনেক উদাহরণ আছে যেখানে ওই ডাবল বন্ডের কনসেপ্ট দিয়ে sp2 খাটতেছে না। কথা বুঝাইতে পারছি? বুঝছো? তার মানে এই জায়গায় এই অক্সিজেনেরটা যদি বের করি, সেক্ষেত্রে আমরা দেখতেছি একদম ইউনিভার্সাল কনসেপ্ট দিয়ে sp2 আসতেছে, এবং কার্বন বাদে অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে যদি জিনিসটা বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইজি হবে ইউনিভার্সাল সূত্রটা অ্যাপ্লাই করা। বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, তো আমরা জিনিস দুইটা দেখলাম। একটা হচ্ছে সাধারণ অজৈব যৌগের ক্ষেত্রে, অজৈব যৌগের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম, আর জৈব যৌগের ক্ষেত্রে ইউনিভার্সাল সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম। হ্যাঁ, আর সাধারণ অজৈব যৌগের সংকরায়ন আরেকটা ভাবে বের করা যায়, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার জানার দরকার নেই, এই সূত্রটা ইউজ করলে হয়। আর জৈব যৌগের সংকরায়ন ইউনিভার্সাল সূত্র ছাড়াও এই সনাতন পদ্ধতিতেও বের করা যায়। যাই হোক, আমাদের যেটা ইজি লাগে আমরা সেটা করব। তো এবার আমরা চলে যাব হচ্ছে জটিল যৌগে, এবং এখানে আসলে ডিপ কনসেপ্ট আছে, ডিটেইলস বুঝতে হবে। সো জটিল যৌগের সংকরায়ন শিখব এবং বিভিন্ন কাহিনী বর্ণনা করব। সো জটিল যৌগের ক্ষেত্রে সংকরায়নের কনসেপ্টটা এরকম যে সংকরিত অরবিটাল সংখ্যা এভাবে চিন্তা করব যে মোট সন্নিবেশ সংখ্যা, মানে যে কয়টা সন্নিবেশ বন্ধন আছে তার ভিত্তিতে আমরা সংকরিত অরবিটাল সংখ্যা নির্ণয় করব এবং সংকরায়ন ডিফাইন করব। সো আমরা একটু দেখি। সো এই যে ভাই বিশেষ, এটা মনে হয় একবারে এক্সেপশনাল কেস।
কোনটা? হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট টাইপের জটিল, নামই জটিল, তার মানে কামেও জটিল। সো আমরা একটু দেখি। সো এখানে এই যে সি নাম্বার বলছি, জটিল যৌগ পরে আলোচনা করব। সো জটিল যৌগের সংকরায়ন হেডিং দিছি। তো আমরা এরকম একটা যৌগের চেহারা কিন্তু দেখছিলাম, K4FeCN6। আমরা বলছিলাম যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লিগ্যান্ড, এবং পাশে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে আমরা বুঝি লিগ্যান্ড অ্যাকচুয়ালি কয়টা আছে। হ্যাঁ, আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। আমরা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় পরমাণুরই সংকরায়ন বের করি। এটা কেন্দ্রীয় পরমাণু, আর এটা থাকবে হচ্ছে ধাতব পরমাণু। আর এই টোটাল জিনিসটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। সো থার্ড ব্র্যাকেটের যে টোটাল চার্জটা থাকে সেটা এই ক্ষেত্রে হচ্ছে কত? এটা যদি -6 হয়, এটা হচ্ছে +2, আর এটা হচ্ছে 4-। তো ওই 4- নিউট্রাল করার জন্য আমাদের 4টা পটাশিয়াম এসে যুক্ত হয়েছিল আয়নিক বন্ধন দ্বারা। সেগুলো আমরা দেখছিলাম। সো এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে একটু ভেঙে দিই, জটিল আয়নের স্ট্রাকচারটা একটু আঁকার চেষ্টা করি। সো দেখো, আমাদের এই 6টা সায়ানাইড আছে এবং 6টা সায়ানাইড হচ্ছে এভাবে ঢুকছে, কোনাকুনি এভাবে 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 ঢুকছে। এখন দেখো আমাদের কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে হচ্ছে Fe2+ আয়ন। তাহলে বুঝতেই পারতেছি 6টা সায়ানাইড, প্রত্যেকটার চার্জ হচ্ছে -1 করে। সো -1 × 6 মানে হচ্ছে -6। সো +2 তার মানে হচ্ছে -4। সো এটাকে আয়ন হিসেবে লিখলে এভাবে লিখতে হয়, 4-। তো এটা এখানে লিখলাম, ভালো কথা। সো এখন আমরা একটু এই জায়গাটায় চলে আসি। সন্নিবেশ সংখ্যা কয়টা? সন্নিবেশ সংখ্যা মানে কি? যে সন্নিবেশ বন্ধন সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো সন্নিবেশ সংখ্যা লিখছি 6। তাহলে 6টা যখন সন্নিবেশ সংখ্যা এবং এটাকেই বলছিলাম এক্স, তাহলে তার রেসপেক্টে সংকরায়ন আমার কি কি হইতে পারে 6টা অরবিটালে যদি ঘটে? তাহলে আমরা কি বলছিলাম, হয় sp3d2 হবে 6টা অরবিটালের সংকরণ, মানে কি একটা s 3টা p 2টা d, হয় sp3d2 হবে অথবা d2sp3 হবে। বলছিলাম কিন্তু, মনে পড়ে? বলছি। জি ভাই। হ্যাঁ, বলছিলাম। আচ্ছা, সো এই যদি হয় সংকরায়ন, তাহলে তার আকৃতি সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পাই, আমরা দেখছিলাম একটা ক্লাসে। তো যখন আমাদের 6টা অরবিটালের সংকরায়ন, এই যে sp3d2 ছিল, তাই না? এটা হ্যাঁ। সো 6টা অরবিটালের যখন সংকরায়ন, তখন তার আকৃতি বলছিলাম অষ্টতলকীয়। হ্যাঁ, অষ্টতলকীয় বা 8টা তল থাকবে। তো সেক্ষেত্রে তার চেহারাটা এরকম, একটু খেয়াল করে দেখবা, চেহারাটা হচ্ছে এরকম। তার মানে এই যে এখান দিয়ে হচ্ছে এইভাবে ওখানে সায়ানাইড গুলা ঢুকবে, অ্যাকচুয়ালি চেহারাটা এরকম বলছিলাম। জটিল যৌগের ক্ষেত্রেও চেহারাটা সিমিলার টাইপেরই হবে। সো একটু খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে উপরে একটা মাথার মতো, নিচে একটা মাথার মতো, এখানে হচ্ছে সায়ানাইড ঢুকছে এভাবে। হ্যাঁ, সো এটা অষ্টতলকীয় একটা স্ট্রাকচার ক্রিয়েট করে আলটিমেটলি। সো আকৃতিটা আমরা এখানে বললাম হচ্ছে অষ্টতলকীয়। কারণ কি? আমরা দেখছি 6টা 6টা সন্নিবেশ বন্ধন হয়েছে, 6টা সায়ানাইড আসছে এবং এরা ঢুকবে হচ্ছে এভাবে। সো এদের স্ট্রাকচারটা দেখতে লাগবে এরকম। হ্যাঁ, সো আস্তে আস্তে আমরা আসতেছি। আমরা এখন একটা কাজ করি, আমরা পরবর্তীতে বন্ধন টাইপ ও সংখ্যা নির্ণয় করব, চুম্বক ধর্ম সম্পর্কে জানবো এবং নামকরণ আগেই শিখছো, সেটা জাস্ট লিখে দিব। সো এখন একটু খেয়াল করো তো, এই যে Fe2+, সেইটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই, সো সেক্ষেত্রে কিভাবে করা যায়? আমরা জানি আয়রনের হচ্ছে 26, তাহলে 4s2 তে গিয়ে আমরা জানি হচ্ছে 20টা পূরণ হয়, আর 3d6 গিয়ে হচ্ছে 26টা পূরণ হয়। বাট আমরা তো বলছি যে Fe2+, সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন বের করে নিয়ে আসি। সো যদি বের করে নিয়ে আসি, তারপরে আমরা ধরো এই 3D উপশক্তি স্তরের যে অরবিটালগুলো আছে সেগুলাকে এখানে বসাইছি এবং এখানে আমাদের 6টা ইলেকট্রনকে সাজাইছি। তো একটা ইলেকট্রন এখানে ঢুকবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এবং আরেকটা ইলেকট্রন যেহেতু আছে এটা হচ্ছে উল্টা স্পিনে অংশ নিবে। আমরা হুন্ডের নীতির মাধ্যমে এটা জানি।
যে প্রথমে একমুখী স্পিনে সবাই অংশ নিবে, অরবিটালগুলো পূরণ করবে, এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন দ্বারা একটা অরবিটাল পরিপূর্ণ হবে। আচ্ছা, সো এখন একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে তোমার এই যে লিগ্যান্ডগুলো আছে সায়ানাইড, তো সায়ানাইড আমরা কিন্তু জানি সে হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। সায়ানাইড সে হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। সো আমরা একটা ক্লাসে কিন্তু বলছিলাম যে শক্তিশালী লিগ্যান্ড যদি থাকে তাহলে সে চাপ দিবে, মনে পড়ে কিনা দেখো, চাপ দিবে। এবং আরেকটা কথা বলছিলাম, চাপ দিলে ডি আগে। তখন একজন একটা প্রশ্ন করছিল যে ডি আগে বলতে কি বুঝাইছেন? ডি আগে বলতে বোঝাইছি ডি অরবিটালে আগে হচ্ছে সায়ানাইডের মুক্তজোড় ইলেকট্রনগুলো ঢুকবে। সো এখানে আমরা দেখতেছি সায়ানাইড হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড, আর শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে সে কি করবে, এই জায়গায় এসে ধাক্কাধাক্কি শুরু করবে, চাপাচাপি শুরু করবে। সো এখানে এসে যদি ইলেকট্রনের গায়ে চাপাচাপি শুরু করে তাহলে কি হইতে পারে একটু চিন্তা করে দেখো, আমরা দেখাইছিলাম আরেকদিন। সো এখানে যখন সে ধাক্কাধাক্কি শুরু করছে, চিন্তা করো তোমার মোটা বন্ধু যখন একটা বেঞ্চে বসতে চায়, ধাক্কাধাক্কি করে তোমাকে, তখন তুমি কিন্তু চেপে যাও, হ্যাঁ, সে একজন আরেকজনের গায়ে উপরে যায় লাগা পড়ো। সো এখানে আসলে ইলেকট্রনগুলো একই কাজ করবে। সো আমরা বলতে পারি যে এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6টা। সো 6টা ইলেকট্রন হচ্ছে চেপে যাবে এবং প্রথম দিকের অরবিটালগুলা পূরণ করবে। সো সায়ানাইডের চাপ খেয়ে এই 6টা ইলেকট্রন এই প্রথম দিকের অরবিটালগুলা পূরণ করে ফেললো, সব জায়গায় যুগল অবস্থা প্রাপ্ত হইল। এখন সায়ানাইড যেহেতু চাপ দিছে, তার মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ফাঁকা অরবিটালের জায়গা খুঁজে নেওয়া। তাহলে দেখো এখানে একটা সায়ানাইড ঢুকছে, আমাদের টোটাল সায়ানাইডের সাপ্লাই আছে কয়টা? 6টা সায়ানাইড এর সাপ্লাই আমাদের আছে। সো একটা সায়ানাইড যদি চাপ দিয়ে ঢুকে, তাহলে দেখো একটু জায়গা ফাঁকা হয়ে গেছে। সো এখানে আরেকটা সায়ানাইড এসে ঢুকবে এবং মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে হচ্ছে আরেকটা। তাহলে এভাবে টোটাল দেখো 6টা জায়গায় 6টা সায়ানাইড ঢুকে পড়ছে, 1 2 3 4 5 6। তাহলে এরা আসলে কোন কোন জায়গায় ঢুকছে একটু খেয়াল করে দেখো তো। এটা তো ডি, ডি তাহলে দুইটা ডি ভাই, এর মধ্যে এসে দুইটা ঢুকছে। দুইটা ঢুকছে, তিনটা। তাহলে আমরা বলতে পারি ডি এর মধ্যে যেহেতু দুইটা ঢুকছে, তাহলে এখানে আমরা ডি টু পাইছি। এখানে এসে একটা ঢুকছে, সো এস, আর পিতে ঢুকছে তিনটা, সো আমরা লিখছি ডি টু এসপি থ্রি। আমাদের যে লিগ্যান্ডগুলো আছে ঢুকছে এভাবে, তাই আমরা তাদেরকে বলতেছি এক্ষেত্রে এই যে কেন্দ্রীয় পরমাণু আয়রন, তার সংকর আয়ন হচ্ছে ডি টু এসপি থ্রি। সো আমরা কিন্তু আসলে বুঝতে পারলাম যে কেন এখানে আসলে ডি টু এসপি থ্রি হয়েছে এবং ডি কেন আগে আসছে। সো এখানে ধুমায়া চাপ দিছে, চাপ দিলে আসলে ডি ফাঁকা হয়ে গেছে, আর ফাঁকা হওয়ার কারণে এখানে সায়ানাইড এসে জায়গাগুলো দখল করে নিছে। সো আমরা বলছিলাম যে 6টি অরবিটালের সংকরায়ন যখন দেখাবো সেক্ষেত্রে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে sp3d2 আর একটা হচ্ছে d2sp3। সো d2sp3 কেবল জটিল যৌগে সম্ভব এবং আমরা কিন্তু এরকম উদাহরণ দেখাইছি, এবং পরবর্তীতে আরো উদাহরণ দেখার মাধ্যমে আমরা দেখব sp3d2 এটাও হইতে পারে। হ্যাঁ, সো আপাতত এই পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, সো এখন কথা হইতেছে, আমরা তো দেখছিলাম আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, ভালো কথা। সো বন্ধন টাইপ, সো বন্ধন টাইপ কয়টা, কয়টা টাইপের বন্ধন আছে এটা আমরা দেখছিলাম। কিন্তু এখানে দেখো সন্নিবেশ এই টাইপের বন্ধন আছে, এই যে প্লাস হ্যাঁ, মাইনাসে সন্নিবেশ আয়নিক আছে, চারটা। আয়নিক আছে, তারপর হচ্ছে সন্নিবেশ আছে, আর এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, সো এটা হচ্ছে সমযোজী, সমযোজী। আচ্ছা, তার মানে বন্ধন টাইপ হচ্ছে তিনটা। আর বন্ধন সংখ্যাটা আমরা কিন্তু দেখছিলাম একটা ক্লাসে, দিব্য কত ছিল জানো হিসাব নিকাশ করে? ভাই 28। 28 ছিল, আমরা কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে হচ্ছে তিনটা, তাহলে এরকম কার্বন নাইট্রোজেন বন্ড আছে হচ্ছে 6টা জায়গায়, তাহলে 3 6 18। আর এখানে আয়নিক বন্ধন হচ্ছে 4টা, তাহলে 18 প্লাস হচ্ছে এই যে এই 4টা প্লাস মিলে আমাদের এই 4 মাইনাস কে নিউট্রাল করছে, তার মানে আয়নিক বন্ধন হচ্ছে 4টা। আর এটা 18 কিভাবে হইলো? কারণ কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ড আছে, তাহলে এরকম 3টা বন্ড 6টা জায়গায় পসিবল।
তাহলে 3 6 18, এই কারণে 18 লিখছি। প্লাস এখানে দেখো তো সন্নিবেশ বন্ধন কয়টা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো 6। তার মানে এখানে যদি হিসাব করি 6 আর 4 হচ্ছে 10, 10 আর 18তে হচ্ছে 28। তাহলে টোটাল বন্ধন সংখ্যা হচ্ছে 28টা, বন্ধন টাইপ হচ্ছে 3টা, আগের ক্লাসে দেখছিলাম, বুঝতে পারলাম এবার। এখন দেখো আরেকটা ধর্ম নিয়ে একটু দেখব, চৌম্বক ধর্ম। সো চৌম্বক ধর্মের ডেফিনেশনে আমরা বলছিলাম যে জটিল যৌগের এটার এক্সপ্লেনেশন দিব, যে যদি এরকম দেখি যে সিঙ্গেল ইলেকট্রন খাড়া ভাবে আছে, তাহলে আমরা বলছিলাম সিঙ্গেল ইলেকট্রন মানে হচ্ছে এরকম খাড়া হয়। সো খাড়া দিলে আসলে প্যারা দেয় বা গুতা দেয়। সো সিঙ্গেল ইলেকট্রন যদি জটিল যৌগের ক্ষেত্রে অরবিটাল গুলায় এভাবে খাড়া ভাবে থাকে, তাহলে আমরা তাকে বলবো সেই যৌগটা প্যারাচৌম্বক ধর্ম প্রদর্শন করবে, প্যারাচৌম্বক ধর্ম। আর যদি দেখি অরবিটাল গুলায় ইলেকট্রন গুলা যুগল অবস্থায় আছে, যুগল অবস্থায় যদি থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ডায়াচৌম্বক ধর্ম দেখাবে। সো ডায়াচৌম্বক ধর্ম কেমন, একেবারে এই চৌম্বক ধর্ম দেখায় না। আর প্যারাচৌম্বক মানে কি, সামান্য চৌম্বক ধর্ম তারা দেখাবে, মাঝামাঝি লেভেলের চৌম্বক ধর্ম দেখাবে। এখন কথা হইতেছে যে ভাইয়া, যে দুইটা ইলেকট্রন যুগল অবস্থায় থাকলে ডায়াচৌম্বক কেন হইল, বা চৌম্বক ধর্ম কেন দেখাবে না? কারণ হচ্ছে দেখো, একটা ইলেকট্রন যখন ঊর্ধ্বমুখী থাকে তখন তার হচ্ছে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, চুম্বক ভ্রামক সৃষ্টি হয় একটা ডিরেকশনে। আবার আরেকটা ইলেকট্রন যখন এইভাবে বিপরীতমুখী অবস্থায় থাকে তখন একে অপরের ম্যাগনেটিক ফিল্ডটাকে তারা নালিফাই করে দেয়। বাট একটা সিঙ্গেল ইলেকট্রন যখন এভাবে থাকে তখন কিন্তু তার ম্যাগনেটিক যে প্রপার্টি আছে সেটাকে কেউ নালিফাই করে দিতে পারে না বা নষ্ট করে দিতে পারে না, এ কারণে তখন তার চৌম্বক ধর্ম থাকে। আশা করি বুঝাইতে পারছি। সো এগুলা খুব ডিপ কনসেপ্ট, এগুলো জানার দরকার নেই, জাস্ট এখানে দেখো চৌম্বক ধর্ম থাকবে কি থাকবে না। এখন আমাদের দেখো তো এখানে হচ্ছে সব যুগল অবস্থায় আছে, তাই না? তাহলে এখানে কি প্যারাচৌম্বক হবে না ডায়াচৌম্বক হবে ধর্মটা? ডায়া ভাই। ডায়াচৌম্বক, কারণ যুগল অবস্থায় আছে। সো আমরা এখানে চোখ বন্ধ করে লিখে দিব হচ্ছে ডায়াচৌম্বক ধর্ম দেখাবে, বাস শেষ। এবার আসো নামকরণ। সো নামকরণ কিন্তু তোমরা পারবা, আমার একটু বলতে পারবা কেউ? আমরা দেখাইছিলাম আগের ক্লাসগুলোয়, বলো তো। পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বাণিজ্যিক নাম হিসেবে বলি, বাট এটার কিন্তু স্ট্রাকচারাল নেম আছে। আমোনা। এই পড়াইছি না এগুলা? হেক্সা সায়ানো, এই যে কি বলছিলাম প্রথমে হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম। সো হেক্সা আসছে, হেক্সা মানে কি 6টা লিগ্যান্ড আছে তাই, তো হেক্সা। তারপর হচ্ছে কেমন লিগ্যান্ড, সায়ানো লিগ্যান্ড, সো হেক্সা সায়ানো, শেষ। তারপরে বলছিলাম কেন্দ্রীয় পরমাণুর নাম। সো কেন্দ্রীয় পরমাণু হিসেবে কে আছে? ফেরাম আছে, আয়রন আছে। তো আমরা বলছিলাম যে আমাদের এই থার্ড ব্র্যাকেটের পাশে এটা যদি অ্যানায়ন হয় তাহলে নামের সাথে এট যুক্ত হবে। সো আমার এটা হচ্ছে ফেরাম, সো ফেরামেট তো হয় না, এটাকে বলা হয় ফেরেট, হ্যাঁ, আয়রনের জন্য। সো যদি থার্ড ব্র্যাকেটের পাশে নেগেটিভ থাকে তাহলে এট যুক্ত হবে। সো লিখলাম কি হেক্সা সায়ানো ফেরেট। তারপরে বলছিলাম এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা উল্লেখ করতে হবে রোমান হরফে, তাহলে ফেরেট 2 লিখছি। আর দেখো এটা কিন্তু আয়ন হিসেবে নাই, টোটালটা একটা যৌগ হিসেবে আছে, এবং যৌগের শুরুতে আছে হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়াম যদি যৌগের শুরুতে থাকে তাহলে শুরুতে থাকা জিনিসকে আমাদের নামের শুরুতে বসাই দিতে হবে। তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, এইটাই হচ্ছে আমাদের নামকরণ। বুঝতে পারছো? হ্যাঁ। সো এগুলা কিন্তু আগের পড়া, এজন্য আমার প্রত্যেকটা ক্লাস করার আগে আগের ক্লাসগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে বুঝে আসবা, হ্যাঁ, বা একটু মাথায় থাকা লাগবে, নাহলে ধরতে পারবা না। আচ্ছা দেখি এবার আরেকটা যৌগে আসছি। তো এই যে জিনিসগুলো আছে পরের গুলা তোমরা নিজেরা বের করবে একটা একটা করে, আমি সব করাই দিব না, সময় পাবো না। সো দেখো এখানে আরেকটা যৌগ। সো এই যৌগে আয়রনের যে জারণ সংখ্যাটা সেটা কি আমাকে কেউ বলতে পারবা? বাই 3 +3। কেন +3? কারণ এখানে হচ্ছে -6, হ্যাঁ -6 +3, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস হবে থার্ড ব্র্যাকেটের পাশে। সো এই 3 মাইনাসকে নিউট্রাল করার জন্য আমার 4টা পটাশিয়াম আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এবার আমরা
ফেরিক আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখবো। সো ফেরিক আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করি, আমরা তো জানি যে 4s2 ছিল, 2 তে গিয়ে 20টা পূরণ হইতো। সো এরপরে আমার হচ্ছে 6টা ঢুকাইতে হবে। সো এখানে 6 ছিল, তারপরে আমরা 3টা ইলেকট্রন বাদ দিছি। সো 3টা ইলেকট্রন যদি বাদ দিতে হয় তাহলে এখান থেকে 2টা চলে যাবে, তাহলে এখানে 0 চলে আসছে। আর এখান থেকে 6 থেকে আরেকটা ইলেকট্রন সরাইতে হবে, তাহলে এখানে 5 চলে আসছে। হ্যাঁ, সো 5 যদি চলে আসে তাহলে আসলে আমাদের এই 3D উপশক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে সেগুলাকে যদি আমরা একটু সাজাই, এভাবে এভাবে লিখতে পারি, এবং এখানে ইলেকট্রন গুলা যদি দিয়ে দেই তাহলে সবগুলা সিঙ্গেল ইলেকট্রন খারাপ হবে আছে। ওকে, ফাইন। তো এখন পরবর্তীতে কি হবে দেখো তো, এই যে শক্তিশালী লিগ্যান্ড আসছে, ওর কাজই হচ্ছে চাপাচাপি করা, ঝামেলা করা, ডিস্টার্ব করে। সো আইসা ও চাপাচাপি শুরু করবে, জাতাজাতি শুরু করবে। তো ও যদি জাতাজাতি শুরু করে, এই সিঙ্গেল পিচ্চি বাচ্চাগুলা আসলে এভাবে থাকতে পারবে না। তারা বলবে যে আমরা আর সিঙ্গেল থাকবো না, বখাটে আমরা ছেলে তো, হ্যাঁ যুগল হয়ে যাব। তো ওরা বখাটে। হচ্ছে হ্যাঁ, তো ওরা হচ্ছে এখানে আসলো। এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 5টা। সো 5টা যদি চেপে গিয়ে জায়গা দখল করতে চায় তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা আর 5টা। সো এ হচ্ছে বেচারা এইভাবেই পড়ে আছে, কারণ ওর আসলে কোনো সঙ্গী সাথী নাই। সো ওর কিছু করার নাই অ্যাকচুয়ালি, সো এইভাবেই থাকবে সে। আর এখানে সায়ানাইডের উদ্দেশ্য ছিল কি? জাতাজাতি করে জায়গা দখল করা। সো এখানে এসে সে কি করলো? এই যে জায়গাগুলো দখল করা শুরু করলো। সো সায়ানাইড আসতেছে হচ্ছে টোটাল 6টা, তাহলে এখানে এক জোড়া ঢুকলো, 2 3 4 5, তারপর হচ্ছে 6। দেখো প্রত্যেকটা জায়গায় আবার সায়ানাইড জাতাজাতি করে ঢুকে পড়ছে 6টা। তাহলে একটু খেয়াল করি, দেখি এখন এখানে কি হইলো। তাহলে এখানে সায়ানাইড ঢুকছে কয়টা জায়গায়? 2টা ডিতে ঢুকছে, তাহলে D2, একটা এসে ঢুকছে তার মানে এস, আর 3টা পিতে ঢুকছে মানে হচ্ছে P3। তাহলে এই সংকরায়নটাও কিন্তু হয়েছে D2sp3। হ্যাঁ, সো এখানে দেখো আগে থেকেও কিন্তু একটা আইডিয়া নেওয়া যায় যে সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে আমাদের হয় হবে sp3d2 অথবা d2sp3। আর আমরা যেহেতু শক্তিশালী লিগ্যান্ড দেখতেছি, সো শক্তিশালী লিগ্যান্ড থাকা মানে চাপাচাপি করা, আর চাপাচাপি করা মানে হচ্ছে ডি আগে আসবে, ডিতে আগে ঢুকবে। সো আমরা কিন্তু যৌগ দেখেই স্ট্রাকচার যদি নাও আঁকি, আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা সংকরণ হচ্ছে D2sp3 হবে। কিভাবে বুঝলাম? কজ আমাদের শক্তিশালী লিগ্যান্ড আছে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। সো আকৃতি হবে জি আগের ভাই। মতো, বুঝতেই পারছো। সো D2sp3 বা sp3d2 যাই হোক না কেন আকৃতি সেম হবে। আর বন্ধন টাইপ এবং সংখ্যা নিজেরা বের করবা। চৌম্বক ধর্মটা আমরা একটু দেখি। সো দেখো তো, জাতাজাতির পরে যে ফাইনাল স্ট্রাকচার, সেখানে চৌম্বক ধর্ম খুঁজে বের করতে হবে। সো এখানে দেখো তো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে না? হুম। তো সিঙ্গেল ইলেকট্রন জি ভাই। যদি থাকে তাহলে তার কাজ কি? গুতাগুতি করা, প্যারা দেওয়া। তাহলে এখানে প্যারা প্যারা। সে হচ্ছে প্যারা দিবে, প্যারা। তাহলে এখানে তার চৌম্বক ধর্ম হচ্ছে ও, প্যারা চৌম্বক। ওকে। আর একটা সিঙ্গেল থাকলেও এটা প্যারাচমক হবে। আরে একটা থাকলেই প্যারা, ওটা কি গুতাইতে পারে না তোমারে? পারে। একটা যদি থাকে ও প্যারা, আর যদি বেশি বেশি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে একটু বেশি প্যারা প্যারা। সো এটা তো আর খাতায় লেখা যাবে না যে বেশি প্যারা প্যারা। সো প্যারা লিখলেই চলবে, যে তার মধ্যে জাস্ট এই প্রপার্টিটা আছে, চৌম্বক ধর্ম, প্যারা চৌম্বক ধর্ম দেখাবে। আর নামকরণ নিজেরা কইরা নিবা, ইজি। আচ্ছা। ওকে, তাহলে দেখো এখানে দেখো আমাদের সংকরায়ন কিন্তু দুই কেসেই একই। পটাশিয়াম ফেরোসায়ানাইডের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে যে সংকরণ পাইছি এই যে D2sp3। আর পটাশিয়াম, এটাকে বলা হয় ফেরিসায়ানাইড। সো ফেরিসায়ানাইডের ক্ষেত্রেও আমাদের সংকরায়ন একই। সো কেন ফেরি বলা হলো? যে ফেরিক আয়ন যেহেতু, হ্যাঁ, এ কারণে বলা হয়। সো সংকরায়ন দুই ক্ষেত্রে একই, এটার মধ্যে চৌম্বক ধর্ম আছে, ওইটার মধ্যে ছিল না। সো এগুলা কিন্তু অবজেক্টিভের ইনফরমেশন এবং অ্যাডমিশনের জন্য খুবই উপকারী। এই সমস্ত জিনিসগুলা বইয়ের মধ্যে খুঁজে পাবা না কখনো, এইভাবে আলাদা আলাদা করে করানো। সো খুব ইম্পর্টেন্ট আর কি লেকচারটা। সো এখানে কি দেখতেছি? এখানে জাস্ট একটা আয়ন লিখছি। তো এখানে দেখো পানি আছে, তো পানিও তো একটা লিগ্যান্ড, আমরা জানি পানি হচ্ছে অ্যাকোয়া লিগ্যান্ড, এটার নাম ছিল অ্যাকোয়া লিগ্যান্ড। সো এই যে পানি, তার চার্জটা কি বলো তো? ভাই নিউট্রাল ভাই, নিউট্রাল, এটার কোনো নিউট্রাল চার্জ নাই। লিগ্যান্ড আমরা জানি, সো চার্জ হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয় এবং থার্ড ব্র্যাকেটের পাশে যদি 2+ আসে, তার মানে এখানে নিকেল অবশ্যই +2। ঠিক আছে, আচ্ছা, নিকেল হচ্ছে +2। তো এখন তাহলে নিকেলের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি Ni2+ এর। সো Ni2+ এর যদি করি, 28টা ইলেকট্রন ফার্স্টে হচ্ছে থাকবে। তো এখানে গিয়ে 20টা পূরণ হয়, তার মানে এখানে 2 ছিল।
তারপর হচ্ছে এখানে 8টা ঢুকাইছি। সো 2+ যেহেতু, তার মানে হচ্ছে লাস্টের 2টা ইলেকট্রন চলে যাবে, চলে যাওয়ার পরে 8টা থাকবে ডিতে। সো ডিতে যদি 8টা থাকে তাহলে ইলেকট্রনগুলোকে একটু ঢুকাই। 1 2 3 4 5, তারপর হচ্ছে এখানে 6 7 8। সো মনের সুখে এখানে ঢুকাইছি। সো এখন লিগ্যান্ডের দিকে একটু তাকাই। লিগ্যান্ড কে? লিগ্যান্ড হচ্ছে পানি। সো তোমাদের কি মনে পড়ে হুম, পানি হচ্ছে যে একটা লুলা লিগ্যান্ড ছিল, দুর্বল লিগ্যান্ড? হ্যাঁ বলছিলেন তো। হ্যাঁ, বলছিলাম পানি হচ্ছে বিবার। দুর্বল লিগ্যান্ড, লুলা লিগ্যান্ড। সো লুলা তো আসলে চাপাচাপি করতে পারে না, জাতাজাতি করতে পারে না। সো দেখো পানি এখানে এসে চাপ দেওয়ার চেষ্টা করবে, বাট ও চাপায় আসলে কিছু করতে পারবে না। সো যদি না করতে পারে, কারণ আমরা দেখতেছি সে দুর্বল লিগ্যান্ড, সো সে যদি কিছুই না করতে পারে তাহলে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো আলটিমেটলি যেমন আসিল তেমনই থাকবে। তাহলে পানির আসলে বসতে হবে কোথায়? পানির বসতে হবে যে পরের যে ঘরগুলো আছে সেই ঘরে। সো পানি আসতেছে কয়টা? 6টা। সো এখানে একটা ঢুকছে শুরুতে, তারপরে এখানে একটা, টোটাল 3টা হয়েছে, 4টা 5টা 6টা বসে গেছে। সো 6টা জায়গায় 6টা পানি বসে গেছে। তাহলে এখন আমরা একটু দেখি তো তারা কোন কোন জায়গায় ঢুকছে। একটা এসে ঢুকছে, তারপরে এখানে হচ্ছে 3টা পিতে ঢুকছে, তাহলে sp3, আর এখানে 2টা ডিতে ঢুকছে, তার মানে d2। তাহলে তাদের যে বিন্যাস সেটা দেখলাম sp3d2। তো আমরা শুরুতে দেখছিলাম সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, এই যে 6টা। তাহলে তার রেসপেক্টে আমার 2টা সংকরায়ন হইতে পারে, একটা হচ্ছে sp3d2 আর একটা হচ্ছে d2sp3। সো যেহেতু লুলা লিগ্যান্ড, তার মানে জাতাজাতি করতে পারবে না, আর জাতাজাতি যদি না করতে পারে তাহলে ডি আগে আসবে না, আর ডি যদি আগে না আসে তাহলে অবশ্যই এস আগে আসবে। সেই কারণেই কিন্তু আমরা দেখলাম এখানে ঘটনাটা এরকম হয়েছে। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। তাহলে তার সংকরায়ন হচ্ছে sp3d2। এখন কথা হইতেছে আকৃতি যা হওয়ার কথা দেখে নিবা চার্ট অনুসারে একই হবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। আর তো এখন হচ্ছে বন্ধন টাইপ এবং সংখ্যা আমরা নিজেরা এটা দেখে নিব, ক্যালকুলেট করে নিব। চৌম্বক ধর্ম, বলো তো চৌম্বক ধর্ম কি হবে? প্যারা। হ্যাঁ, প্যারা। কারণ আমরা বলছিলাম যে সিঙ্গেল ইলেকট্রন থাকলেই হচ্ছে প্যারা, প্যারা দিবে, গুতা দিবে। সো সিঙ্গেল ইলেকট্রন দেখছি মানে আমাদের চৌম্বক ধর্ম হচ্ছে প্যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। আর আমাদের নামকরণ আশা করি পারবো, নিজেরা সিস্টেম মতো করে নিবা এটা। আচ্ছা, সো দেখো আমাদের আরেকটা যৌগ শেষ, এবং এখানে কিন্তু আমাদের দুর্বল লিগ্যান্ড ইউজ করছি দেখে জাততে পারে নাই, চাপাইতে পারে নাই বলে কিন্তু আসলে ডিতে আগে ঢোকে নাই, ডিতে আগে ঢোকে নাই, এসে ঢুকছে। ওকে, তো এবার আমরা পরের উদাহরণে চলে যাব। এখানে এটা আমরা একটু দেখব, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। তো এখানে হচ্ছে সায়ানাইড আছে, সায়ানাইড আছে হচ্ছে 4টা। সো একটু চিন্তা করো তো, এখানে 4টা সায়ানাইডের চার্জ কত হবে? -4। সো -4 এখানে আসছে কত? 2 মাইনাস আসছে আয়ন হিসেবে। সো এটাকে অবশ্যই হতে হবে হচ্ছে +2, তাইলেই কেবল এখানে 2 মাইনাস আসা সম্ভব। সো আমরা যদি ni2 এর ইলেকট্রন বিন্যাস করি, সো 28। সো 28 যদি হয় তার মানে শুরুতে কত ছিল? এখানে গিয়ে হচ্ছে 20টা পূরণ হইতো, তারপরে এখানে 8টা গিয়ে 28টা পূরণ করতো। সো যেহেতু ni2 তার মানে এখানে 2টা চলে যাবে। সো চলে যাওয়ার পরে 4s0 এবং 3d8 হবে। ঠিক আছে, সো আমার এখানে 8টা ইলেকট্রন ঢুকাইতে হবে। 8টা ইলেকট্রন যদি ঢুকাই তাহলে কিভাবে ঢুকাবো? 1 2 3 4 5 6 7 7 8। সো 8টা ইলেকট্রন ঢুকাই দিছি, এবং এখানে 2টা সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছে। সো এবার লিগ্যান্ড হিসেবে আসতেছে হচ্ছে সায়ানাইড, এবং সে হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। সো শক্তিশালী লিগ্যান্ড যদি থাকে তার কাজ হচ্ছে ঝামেলা করা, সে জাতাজাতি করবে, চাপাচাপি করবে। সো সায়ানাইড এসে এখানে চাপাচাপি শুরু করছে। সো চাপাচাপি যদি শুরু করে তাহলে এবার কি ঘটবে দেখো তো। এখানে এই যে 2টা সিঙ্গেল ইলেকট্রন রয়েছিল, সেই সিঙ্গেল ইলেকট্রন কিন্তু সায়ানাইডের চাপ খেয়ে চেপে আসবে। কিন্তু এখানে কি হয়েছিল? এখানেও কিন্তু নিকেল ছিল, কিন্তু তার এই যে 2টা সিঙ্গেল ইলেকট্রন সেটা কিন্তু চাপতে পারে নাই, কারণ এই পানি হচ্ছে দুর্বল লিগ্যান্ড। যেহেতু এখানে সায়ানাইড আসছে, সো সায়ানাইড হচ্ছে চাপায় দিবে। সো চাপায় যদি দেয় তাহলে ঘটনাটা কি ঘটতে পারে দেখো। এগুলা তো আগেই যুগল ছিল, তারপরে এই 2টা চাপ খাবে, চাপ খেয়ে এখানে চলে আসবে। সো এখানে আসলে এখানে হচ্ছে একটা ঘর ফাঁকা করে দিবে সায়ানাইডের জন্য। সো সায়ানাইড এখানে একটা ঢুকবে, আর সায়ানাইড আসছে টোটাল 4টা। সো এখানে একটা ঢুকলো, এখানে হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3, এবং এখানে হচ্ছে 4। সো টোটাল 4টা সায়ানাইড এখানে ঢুকে গেল।
সো এখন দেখো তো একটু ঢুকলো কিভাবে। ঢুকলো হচ্ছে একটা ডিতে ঢুকছে, আর একটা এসে ঢুকছে এবং দুইটা পিতে ঢুকছে, তার মানে DsP2 এভাবে হচ্ছে তার ঢোকাটা হয়েছে। তো এখন দেখো আমাদের সন্নিবেশ সংখ্যা যখন 4, মানে হচ্ছে লিগ্যান্ড যেহেতু 4টা আসছে, সন্নিবেশ সংখ্যা 4, সো 4টা সন্নিবেশ সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের সংকরায়ন হইতে পারে কি, আমরা বলছিলাম sp3 হইতে পারে। সো sp3 হইতে পারে। আবার যদি জটিল যৌগ হয়, জটিল যৌগের ক্ষেত্রে কিন্তু আমাদের DsP2 এরকমও হইতে পারে। তখন এই সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড চাপ দিবে, চাপ দিয়ে ডি আগে নিয়ে আসবে। আমরা বলছিলাম শক্তিশালী লিগ্যান্ড থাকলে ডি আগে আসে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি DsP2 এরকম সংকরায়নটা হইছে। বুঝতে পারছি ঘটনাটা? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন এখানে চৌম্বক ধর্ম কি হবে বলো তো? এই যে এটার দিকে তাকাও, দেখো তো। ভাই ডায়া। ডায়া, কারণ আমরা বলছিলাম সিঙ্গেল ইলেকট্রন থাকলে প্যারা দিবে, যদি না থাকে তাহলে ডায়া। সো চৌম্বক ধর্ম হচ্ছে ডায়া চৌম্বক ধর্ম। আর বন্ধন টাইপ এবং সংখ্যা নিজেরা বের করে নিবা। আর আকৃতি, সো আকৃতিটা কেমন হবে কেউ কি বলতে পারবা? হ্যাঁ বলো তো। এই দেখো এখানে এই যে sp3 জন্য আমরা কিন্তু দেখছিলাম আগে চতুস্থলকীয়, বাট তোমার এই যে DsP2 যখন আমরা দেখতেছি এবং এইটা যখন শক্তিশালী লিগ্যান্ড এবং যখন আমরা জটিল যৌগের ক্ষেত্রে দেখতেছি, তখন এটার আকৃতি হবে হচ্ছে এরকম। এই যে এখান দিয়ে ঢুকতেছে, দেখো সায়ানাইড ঢুকতেছে, সায়ানাইড ঢুকতেছে, সায়ানাইড ঢুকতেছে। সো এটাকে একটা সমতল চিন্তা করবা, এটা একটু ব্যতিক্রম হিসেবে মনে রাখো। সো এটাকে একটা সমতল চিন্তা করবা। সো সমতলের মধ্যে হচ্ছে 4টা সায়ানাইড এসে এভাবে সন্নিবেশ বন্ধন ক্রিয়েট করতেছে। এবং দেখো এই যে আকৃতিটা, এটা কি একটা বর্গাকৃতি না? চিন্তা করো, এই যে বর্গাকার ভাই। বর্গাকার। এবং আমরা বলছিলাম এটা হচ্ছে একটা সমতল চিন্তা করবা, মানে সারফেস, একটা পৃষ্ঠার ওপর 4 কোণা থেকে 4টা জিনিস ঢুকতেছে। তাহলে এটার আকৃতি হচ্ছে বর্গাকার সমতলীয়। এটা একটু মনে রাখো, বর্গাকার সমতলীয়। সো এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তোমার লিগ্যান্ড কিভাবে ঢুকতেছে তার উপর। হ্যাঁ, তো এটার আকৃতি হচ্ছে বর্গাকার সমতলীয়। তো এবার এটা বুঝতে পারছি, নামকরণ নিজেরা করে নিবা। আমি যেভাবে শিখাইছি সেভাবে করে নিতে পারবা আশা করি। সো আকৃতি আমি একটু লিখে দিই এখানে, বর্গাকার সমতলীয়, সমতলীয়। আচ্ছা, এবার চলে আসি আরেকটাতে। সো এখানে একটা স্টার মার্ক দিছি, সো এটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন ধর্মী। সো একটু খেয়াল করো যে এখানে এই নিকেলের চার্জ কত বলো তো দেখি। ভাই কার্বনেটের চার্জ হলো আপনার এটা কার্বন মনোক্সাইড কিন্তু। কার্বন মনোক্সাইড, তাহলে ওইখানে হচ্ছে 4 ভাই। নাকি? অন্য কেউ? ঠিক আছে নিলাম, অন্য কেউ? আমার না ভাই কোন। আচ্ছা, সো এখানে দেখো তো, এখানে কি কোনো থার্ড ব্র্যাকেট দিছি আমরা? না। তো থার্ড ব্র্যাকেট যেহেতু আমরা দেই নাই, তার মানে থার্ড ব্র্যাকেটের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি কখন? যখন চার্জ থাকে, মানে টোটাল কম্বিনেশনের একটা চার্জ থাকে। সো এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট দেই নাই, তার মানে থার্ড ব্র্যাকেটের পাশে অ্যাকচুয়ালি জিরো আছে, মানে কিছুই নাই। হ্যাঁ, সেই কারণে থার্ড ব্র্যাকেটটা দেই নেই। নর্মালি তোমাদের থার্ড ব্র্যাকেটটা দেওয়া থাকবে না। সো থার্ড ব্র্যাকেটের এখানে যদি জিরো থাকে, এটাই আমাকে ধরে নিতে হবে। সো এখানে যদি জিরো থাকে, তার মানে চিন্তা করো টোটাল সিস্টেমের চার্জ হচ্ছে জিরো। সো এই যে কার্বন মনোক্সাইড, যেটা কার্বনাইল লিগ্যান্ড হিসেবে আমরা বলতাম, তার চার্জ কিন্তু হচ্ছে জিরো। কারণ আমরা কিন্তু বলছিলাম এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডের আন্ডারে পড়ে, তোমরা একটু মনে করে দেখো। সো এটা যদি জিরো হয়, তার মানে কি এই নিকেল যেটা আছে সেটাও কিন্তু জিরোই। তাহলেই কেবল এখানে জিরো আসা সম্ভব। কথা বুঝতে পারছো কি? তার মানে আমরা যে জটিল যৌগগুলো তখন পড়তেছি সেখানে কেন্দ্রীয় পরমাণুর চার্জ সব জায়গায় ছিল, বাট এইটা এমন একটা জটিল যৌগ যেখানে আসলে কেন্দ্রীয় পরমাণুর কোনো চার্জ নাই, নিউট্রাল অবস্থায় আছে। হ্যাঁ, কারণ আমরা এখানে কোনো থার্ড ব্র্যাকেট দেই নাই, আয়নের প্রডিউস করি নাই। সো জটিল আয়ন যদি ক্রিয়েট না হয়, তার মানে আমাদের কেন্দ্রীয় পরমাণুর যে চার্জ থাকবে সেটা থাকবে জিরো। এভাবেও কিন্তু জটিল যৌগ গঠন সম্ভব। এবং আমরা একটা কথা বলছিলাম, জটিল যৌগ গঠনের শর্তই হচ্ছে এখানে সন্নিবেশ বন্ধন থাকতে হবে, তার মানে লিগ্যান্ডের উপস্থিতি থাকতে হবে।
পাশাপাশি কেন্দ্রে ধাতব মৌলের অস্তিত্ব থাকতে হবে। ঠিক আছে, কেন্দ্রে ধাতব মৌলের অস্তিত্ব থাকতে হবে। এই নিকেল কিন্তু ধাতব, সো শর্ত কিন্তু আমার স্যাটিসফাই করতেছে জটিল যৌগ হওয়ার জন্য। বাট থার্ড ব্র্যাকেট থাকতে হবে এমন বাধ্যবাধকতা নাই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বাট আমরা ম্যাক্সিমাম যে যৌগগুলা দেখি সেগুলাতে আসলে থার্ড ব্র্যাকেট সহই আছে। সো এটা একটা এক্সেপশনাল যৌগ। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। ঠিক আছে, জি ভাই। আচ্ছা একটু ক্লিয়ার করবো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? মানে ক্লিয়ার বলতে হালকা ফুলকা ক্লিয়ার আর কি। কেন, কি এখানে কি ঝামেলা কি হইলো? মানে হচ্ছে এটা কি পুরো সমযোজী বন্ধন ধারণ করছে, মানে এখানে কার্বন মনোক্সাইডের এখানে সঙ্গে। শুধু সন্নিবেশ বন্ধন আছে আর কার্বন এবং অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন আছে। এখানে কোনো ও, আয়নিক বন্ধন নেই। এই যে এখানে আমি স্ট্রাকচার আইকা রাখছি, এই যে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো এখানে আসলে আমরা আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে ঘটনাটা কি ঘটছে আসলে। হ্যাঁ, জটিল যৌগ হওয়ার জন্য Yes, sir. সবসময় যে আয়ন থাকতে হবে এমন কোনো কথা নেই, এক্সেপশনাল, এই জন্যই আমি স্টার্ট দিয়ে রাখছি। সো দেখো হুম। নিকেল, এবার আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাস করব। সো নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে এই যে 4s2 এখানে কিন্তু এবার এটা চলে যাবে না। কেন যাবে না? কারণ আমরা কিন্তু এখানে 2+ দেই নাই, সো এটা একটা অ্যাটম হিসেবে আছে। আমি উইকলি পরীক্ষাতে এরকম একটা যৌগ দিছিলাম, তো যেটা বলতেছিলাম, সো এই দুইটা ইলেকট্রন আসলে যাবে না এক্ষেত্রে। তাহলে আমার ডিতে এমনিতে কয়টা ইলেকট্রন থাকবে টোটাল? আমার এখানে 8টা ইলেকট্রন থাকবে। 8টা ইলেকট্রন দিই, 1 2 3 4 5 6 7 8টা দিছি। আর 4s এ তো দুইটা থাকবে বলছি, এখানে আমার দুইটা দেওয়া লাগবে, দিলাম। আচ্ছা, সো এখন এই যে কার্বনাইল যেটা আছে লিগ্যান্ড, এইটা কেমন লিগ্যান্ড? এটা কিন্তু অনেক শক্তিশালী লিগ্যান্ড। তুমি একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু সায়ানাইডের চেয়েও শক্তিশালী। আমরা যে একটা ক্রম দেখাইছিলাম না, সেই ক্রমতে কিন্তু আমরা বলছিলাম যে কার্বনাইল হচ্ছে অনেক শক্তিশালী লিগ্যান্ড, এটা শুরুতে ছিল। আশা করি মনে আছে, যে এরকম একটা ক্রম দেখাইছিলাম। হ্যাঁ সো কার্বনাইল যখন এসে যাতাযাতি শুরু করবে, তখন আসলে সে তো এই যে শেষ দিক থেকে যাতাযাতি শুরু করবে, আগেই তো ডি তে ঢুকতে পারবে না কারণ এখানে ইলেকট্রন আছে। সো ও যখন এখানে যাতাযাতি শুরু করতেছে তখন অ্যাকচুয়ালি কি হবে? এই যে দুইটা ইলেকট্রন সে এমনই যাতা খাবে, কারণ এটা এতই শক্তিশালী, এতই শক্তিশালী যে ওর যাতা খেয়ে এখানে আসলে ইলেকট্রনগুলা কিভাবে সজ্জিত হবে আমরা একটু দেখি। 1 2 3 4 5, আর এখানে তো আগে যুগল অবস্থা ছিলই, সো দিলাম যুগল যুগল যুগল। সো এইটা এখন লাভ দিয়ে এখানে চলে আসবে যাতা খেয়ে। কার্বনাইল হচ্ছে এই দিক দিয়েও যাতা দিতেছে, আরো কার্বনাইল আছে যারা আসলে পুরাপুরি চাপা দিতেছে। সো ওরা কি করবে, এই যুগল ইলেকট্রনটা লাভ দিয়ে আসলে এই জায়গায় আশ্রয় নেবে এবং পরবর্তীতে কার্বনাইল এখানে ঢুকবে এবং তার পরবর্তীতে আসলে তোমার এই যে কার্বনাইল আছে সে পরে যেটা থাকবে সেটাতে ঢুকবে। সো আমরা একটু দেখি, তাহলে এইটা যদি এখানে লাভ দেয় তাহলে এখানে আসলো, এবং এই টোটাল যুগলটা যদি এখানে জাম্প করে চলে আসে তাহলে এখানে চলে আসলো, কারণ এটা তো ফাঁকা হয়েছিল। বুঝছো কি এটা? হ্যাঁ তাহলে চিন্তা করো, এরা তো জাম্প করলোই, আবার এই যুগল অবস্থাটাও ধাম করে এখানে চলে আসলো, তাহলে আসলে এস ফাঁকা করে দিছে। সো এস যদি ফাঁকা করে তাহলে আমাদের কার্বনাইল ঢুকবে। সো কার্বনাইল আসলো, সেইখানে ঢুকলো, টোটাল আসতেছে 4টা। সো একটা ঢুকলো, দুইটা ঢুকলো, তিনটা, 4টা। সো এখন দেখো তো এখানে আসলে ঢুকছে কেমনে? একটা এসে ঢুকছে, 3টা পিতে ঢুকছে, তার মানে কি sp3। হ্যাঁ, হ্যাঁ সো এভাবে ঢুকছে। সো এখন দেখো আমরা একটু দেখে আসি, সন্নিবেশ সংখ্যা 4, আগেও কিন্তু সন্নিবেশ সংখ্যা 4ই ছিল। সো আগে যখন সন্নিবেশ সংখ্যা 4 ছিল আমাদের দুইটা কেস হইতে পারতো, একটা বলছিলাম sp3 অথবা dsp2। বাট এখানে আসলে আমরা দেখলাম dsp2 হয়েছে, শক্তিশালী লিগ্যান্ড চাপ দিছে। আর এই ক্ষেত্রে হচ্ছে আয়ন ছিল এটা, কেন্দ্রীয় পরমাণুটা। ওকে ফাইন। সো এই যে উদাহরণটা দেখতেছি, এখানে আসলে সন্নিবেশ সংখ্যা আছে 4টা, তাহলে সংকরায়ন হইতে পারে আগের মতো sp3 অথবা dsp2। এখন কথা হইতেছে কিভাবে হবে, কেমন হবে সেটা আমরা একটু দেখি। সো একটা জিনিস কি খেয়াল করছো, যে এখানে কিন্তু শক্তিশালী লিগ্যান্ড থাকা সত্ত্বেও, শক্তিশালী থাকা সত্ত্বেও আমাদের sp3 হইছে। ডিফারেন্সটা কি ধরতে পারছো? আগে কি হ্যাঁ ছিল? দেখছি। 4টা ছিল শক্তিশালী মানে লিগ্যান্ড থাকা সত্ত্বে dsp2 হইল, নর্মাল লজিক মানে ফলো করলো। বাট এখানে যখন আমরা এরকম
কেন্দ্রে একটা ধাতব পরমাণু নিছি চার্জ ছাড়া, তখন আমাদের শক্তিশালী লিগ্যান্ড থাকা সত্ত্বেও DsP2 হইল না। কিভাবে বুঝলাম? এই যে এখানে কাহিনীটা দেখে আসলে বুঝতে পারছি। সো এখানে কিন্তু sp3 হবে। সো আশা করি এই ডিফারেন্সটা একটু ধরতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুম, এগুলা ওরকম ভাঙা ভাঙা বলবে না কেউ, বুঝছো কি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এখন কথা হইতেছে যে sp3 যদি হয় তাহলে তার আকৃতিটা জানি কেমন ছিল। আমরা কিন্তু বলছিলাম তার আকৃতি হচ্ছে চতুস্থলকীয় বা পিরামিডীয়। সো sp3 হলে এটাতে কোনো ঝামেলা নাই, সে হচ্ছে এভাবে ঢুকবে। এটা কার্বনাইল ঢুকছে, কার্বনাইল ঢুকছে, কার্বনাইল ঢুকছে, কার্বনাইল ঢুকছে। হ্যাঁ, সো এরা যদি ঢকে এভাবে ঢুকবে অ্যাকচুয়ালি চতুস্থলকীয় ফর্ম তৈরি করার জন্য বা পিরামিডীয় ফর্ম তৈরি করার জন্য। তাহলে এটার আমরা যদি এই মাথাগুলাকে একটু কানেক্ট করে দিই, গত ক্লাসে আমি দেখাইছিলাম এগুলা, তাহলে একটা চতুস্থলকীয় বা পিরামিডের মতো শেপ হবে। হ্যাঁ, থ্রি আগেরটার মতো ডাইমেনশন। হলো না কেন? হ্যাঁ, আগেরটার মতো হলো না কেন? আগেরটা তো DsP2, এখানে sp3 এর যে অরিজিনাল শেপটা সেটা সারা হুম। জীবন চতুস্থলকীয়, যেমন আমরা মিথেনের ক্ষেত্রে দেখছিলাম না। সো মিথেনের ও ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। আমরা চতুস্থলকীয় যে অরিজিনাল শেপটা ছিল sp3 এর জন্য সেটা দেখছি। বাট আমার যদি ও আচ্ছা। DsP2 থাকে সেক্ষেত্রে আসলে লিগ্যান্ডগুলা এরকম একটা সমতলে অর্গানাইজড হয়। হ্যাঁ, ঠিক আছে। সো এটার উপরও আসলে কিছু ডিপেন্ড করে। সো আমরা এখানে দেখলাম জিনিসটা এরকম, এবং এটা হচ্ছে একটা পিরামিডীয় শেপ। ঠিক আছে, আকৃতি বুঝলাম, চতুস্থলকে এই যে লিখছি। সংকরায়ন বুঝছি কোনটা, এই যে এটা। বন্ধন টাইপ সংখ্যা নিজে বের করবা। চৌম্বক ধর্ম বলো তো? ফেরো। ভাই না। চুম্বক ডায়া। ডায়া, ডায়া, কারণ সব যুগল হ্যাঁ না, ডায়া, সব সরি। যুগল, তার মানে এটা হচ্ছে ডায়া। ওকে, নামকরণ নিজে করে নিবা। আর এখানে একটু ভিন্ন তো, তা আমি বইলা দিই এটার নাম কি হবে। এটা বলে দেন, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি বলে দিই। এটা হচ্ছে নিকেল। এটা একটু ভিন্নভাবে করতে হবে, কারণ এটা আর আগের যে রুল আছে ওই রুল ফলো করবে না। কারণ এখানে রুলের মধ্যে কিন্তু আমরা ওই যে থার্ড ব্র্যাকেটের চার্জ টার্জ নিয়ে কাহিনী করতাম, এখানে যেহেতু চার্জ নাই, হ্যাঁ। সো আমরা কিন্তু একটু ভিন্নভাবে এটা মনে রাখবো। নিকেল, এটা তো কেন্দ্রীয় পরমাণু। কার্বনাইল আছে কয়টা? 4টা। সো 4টার জন্য টেট্রা, নিকেল টেট্রা। এবং এটা কেমন লিগ্যান্ড? এটা হচ্ছে কার্বনিল। সো নিকেল টেট্রা কার্বনিল, বাংলায় বললে আসলে কার্বনিল এভাবে বলা হয়, আর ইংলিশে NyL এভাবে বলা হয়। হ্যাঁ, কার্বনাইল বলা যায়। তাহলে এটা কি হইলো? এটার নামকরণ নিকেল টেট্রা নিখিল কার্বনিল। টেট্রাকার্বনেল। ঠিক আছে, এটাই হচ্ছে তার নাম। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে ডিফারেন্ট ছিল। তো এবার আমরা নেক্সটে যাই। এবং এটা হচ্ছে বেশ জটিল, এটা একটা এক্সেপশনাল, খুব জটিল, এটার খুব এক্সপ্লেনেশন আছে ডিপ। সো এত ডিপ এক্সপ্লেনেশনে যাব না, আমি জাস্ট তোমাকে ধারণা দিব যে এটা কিভাবে হইছে। তো এটা একটু টোটালি ডিফারেন্ট, এটা আমরা একটু ভিন্নভাবে মনে রাখবো। এর পেছনে আসলে অনেক হিস্টোরি আছে, এত হিস্টোরি বলার দরকার নেই বা তোমাদের জানারও দরকার নেই। সো আমরা একটু দেখি। দেখো, এটার নামকরণ আমরা শিখছিলাম আগে, এই যে টেট্রাঅ্যামিন, কপার 2 আয়ন। হ্যাঁ, মনে পড়ে? এরকম কিছু দেখছিলাম। সো যাই হোক, এবার আমরা একটু দেখি কপার এখানে কত। এটা হচ্ছে +2, আর এটা হচ্ছে যেহেতু 0, সো এটাকে +2 হইতে হবে যাতে করে এটা 2+ হয়। সো দেখো কপারের ক্ষেত্রে কি হইতো, এই যে 4s2 হইতো, আর 3d9 হইতো। 4s2 তে গিয়ে 20টা পূরণ হইতো, আর 3d9 এ গিয়ে 29টা হইতো। সো এখানে কি করতো, একটা লাফ দিত, লাফ দিয়ে আসলে 4s1 হয়ে যাইতো এবং 3d10 হইতো। সো এখন আমার তো 2+ বানাইতে হবে, মানে 2টা ইলেকট্রন বের করতে হবে। সো 2টা ইলেকট্রন যদি বের করি, এখান থেকে একটা বের করব এবং এই 10 থেকে একটা বের করব। তার মানে 10 থেকে একটা যদি বের করি তাহলে এটা হয়ে যাবে 9, আর এখান থেকে বের করলে তো 0 হয়ে যাবে। সো এখানে দেখো, এটা এখানে 0, আর এখানে হচ্ছে 9টা ইলেকট্রন। এ পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন একটু জি খেয়াল ভাই। করো, আমাদের 4টা লিগ্যান্ড যেহেতু আসছে, সন্নিবেশ 4। সো আমরা কিন্তু আগেই একটা ইনিশিয়াল ধারণা পাই যে আমাদের সংকরায়নটা কি হইতে পারে। হয় sp3 হবে 4টার জন্য, অথবা DsP2 হবে। হ্যাঁ, আর অ্যামোনিয়া যেহেতু আছে, আমরা দেখি আস্তে আস্তে কি হয়। তো এখানে যদি sp3 হয় সেক্ষেত্রে কি হইতে পারে একটু দেখো তো চিন্তা করে, যে এখানে আসলে ইলেকট্রনগুলা আছে। তো আমরা একটু সাজাই, এই এই
আর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। আচ্ছা, তো সিঙ্গেল ইলেকট্রন এখানে আছে। এখন এরকম হইতে পারে, অ্যামোনিয়া কিন্তু মোটামুটি শক্তিশালী লিগ্যান্ড, মাঝারি মানের আর কি। সো অ্যামোনিয়া এসে আসলে ধরো চাপ দিছে, বাট সে মাঝারি মানের শক্তিশালী, তো সো এখানে চাপায় আসলে কিছু করতেও পারতেছে না। দেখো এই সিঙ্গেল ইলেকট্রনটা যাওয়ার কোনো জায়গা নাই, সো তাকে বসতে হবে পরবর্তীতেই, চাপায় কোনো লাভ হইল না। তাহলে যদি বসে, আমরা কিছু কেস বর্ণনা করতেছি, দেখো যদি বসে তাহলে এখানে একটা অ্যামোনিয়া বসবে, কারণ চাপায় কোনো লাভ করতে পারলো না, এটা লাভ দিতে পারলো না কারণ জায়গা নেই। আরেকটা অ্যামোনিয়া আছে, টোটাল 4টা আছে, এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এখানে একটা বসলো। তাহলে এটা কোন কোন জায়গাগুলোয় বসছে? sp3 একটা এস, ভাই। 3টা পি, তার মানে sp3। আচ্ছা, সো এই এখানে এই যৌগের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে কপার, তার সংকরায়ন যদি sp3 হয়, তাহলে আমাদের আকৃতিটা কেমন পাওয়ার কথা ছিল বলতো? চতুস্থলকীয়। চতুস্থলকীয় পাওয়ার কথা ছিল। আচ্ছা, সো চতুস্থলকীয় পাওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন এক্সপেরিমেন্ট করলেন, ওনারা যখন এক্সপেরিমেন্ট করলেন, এক্স রে ক্রিস্টালোগ্রাফি টেস্ট বলা হয়, গ্রাফি টেস্ট, তারা এক্সপেরিমেন্ট করে এক্স রে ক্রিস্টালোগ্রাফি টেস্টের মাধ্যমে দেখলেন যেটার আকৃতি আসলে চতুস্থলকীয় না, এটা একটু ভিন্ন ধর্মী আকৃতি শো করতেছে। সো যদি চতুস্থলকীয় আকৃতি হইতো, সেক্ষেত্রে আমাদের সংকরায়ন অবশ্যই sp3 হইতে হইতো, বিকজ আমরা কিন্তু আসলে দেখছি, দেখো এই যে sp3 এর জন্য আমরা কিন্তু চতুস্থলকীয় শেপ পাই সব সময়। বাট এখানে এক্স রে ক্রিস্টালোগ্রাফি টেস্টের মাধ্যমে তারা দেখলেন যে এটার আকৃতি আসলে চতুস্থলকীয় না। তার মানে ওরা সিদ্ধান্ত নিল যে তাহলে আমাদের নিশ্চয়ই এটা সংকরায়ন sp3 না, কারণ ওরা আসলে তো প্রথমে যৌগ দেখে, দেন ওইটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছায়। সো ওরা কি করলো, 4টা লিগ্যান্ড আছে, সো ওরা প্রথমে একটা আইডিয়া নিল যে না sp3 হইতে পারে অথবা dsp2 হইতে পারে। সো এরপরে তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে দেখলো যে তার আকৃতি আসলে চতুস্থলকীয় না। তাহলে চতুস্থলকীয় যদি না হয়, তবে তার সংকরায়ন sp3 হইতে পারে না। তাহলে তারা চিন্তা করলো যে তাহলে নিশ্চয়ই এই যে কেন্দ্রীয় পরমাণু আছে তার সংকরায়ন আসলে এই ক্ষেত্রে sp3 হবে না। ঠিক আছে, তাহলে তারা একটা প্রস্তাবকে বাদ দিয়ে দিল। তাহলে তাদের হাতে আছে কি? তাহলে নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। তারা কি করলো, তাহলে dsp2 এর জন্য একটু চিন্তা করলো যে এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আমরা একটু দেখি। সো তাহলে তারা চিন্তা করলো যে এভাবে তো ইলেকট্রনগুলা ছিলই, সো অ্যামোনিয়া তো মোটামুটি শক্তিশালী লিগ্যান্ড, তাহলে sp3 যেহেতু হইতে পারলো না, তার মানে নিশ্চয়ই অ্যামোনিয়া আসলে একটু বড় সড়ো চাপ দিছে। তাহলে বড় সড়ো চাপ যদি দেয়, তাহলে এইখানে এই সিঙ্গেল ইলেকট্রনটা আর থাকতেই পারবে না, এটা তারা মনে করে নিল বা ধরে নিল। তাহলে অ্যামোনিয়া যদি এখানে আসে বড় সড়ো চাপ দেয়, তাহলে সিঙ্গেল ইলেকট্রন এখানে থাকতে পারবে না। আর সিঙ্গেল ইলেকট্রন যদি না থাকতে পারে, তাহলে এখানে অবশ্যই অ্যামোনিয়া এসে ঢুকবে। তাহলে অ্যামোনিয়া এসে যদি ঢুকে, তাহলে এখানে ঢুকলো এবং ওর ভাই বেড়াদার নিয়ে একসাথে ঢুকবে। সো আরো কয়টা আছে বাকি? 2টা। সো এরা ঢুকলো, সো 4টা ঢুকে পড়লো। এখন এই যে বাচ্চা, এরা যে লাথি মেরে বাইর করে দিচ্ছে, ওরে কোথায় দিবে? ওরা চিন্তা করলো যে এই ইলেকট্রনটা তো আসলে থাকা লাগবে, তাহলে এরকম একটা কেস হইতে পারে যে একেবারে শেষ অরবিটালে সে গিয়ে বসছে। আচ্ছা, ওরা এবার আসলে দেখতেছে যে সংকরায়নটা তাহলে এরকম কেস যদি হয় সেক্ষেত্রে কি হইতে পারে। ওরা দেখলো যে এখানে ডিতে একটা ঢুকছে, তাহলে ডি, এখানে এস এ ঢুকছে এস, এবং এখানে পিতে ঢুকছে 2টা, ঠিক আছে, sp2। সো তারা বললো যে এটার সংকরায়ন হচ্ছে sp2, dsp2। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? যে দেখো, এই যদি সংকরায়নটা হইতে হয়, সেক্ষেত্রে এই সিঙ্গেল ইলেকট্রনটাকে অনেক দূরে চলে যাইতে হইতেছে। দেখো, সে কিন্তু বাহিরে চলে গেছে।
সে আগে ডিতে ছিল, 4 নাম্বার শক্তি স্তরের পি অরবিটালে চলে গেছে, তাও আবার জেডে। তাহলে এই ইলেকট্রনটা যদি অ্যাকচুয়ালি এখানেই এক্সিস্ট করতে হয়, তাহলে অবশ্যই কপার 2+ আর অস্তিত্ব থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা জানি যে সর্বশেষ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন দূরে যাইতে থাকে তাহলে আমরা পজিটিভ আয়ন পাই। সো এই যে ইলেকট্রনটা আছে, এটা যদি এখান থেকে গিয়ে এখানেই বসতে হয়, তাহলে আমরা আর কপার 2+ এর অস্তিত্ব পাবো না, আমরা সেক্ষেত্রে কপার 3+ এর অস্তিত্ব পেয়ে থাকবো। এখন কথা হইতেছে, এই যে কপার 3+, এইটা কি আমরা জীবনে দেখছি? কপার 3+ এর কিন্তু বাস্তবে কোনো যৌগেই অস্তিত্ব দেখা যায় নাই। সো ওরা সিদ্ধান্তে আসলো যে না, কপার 3+ যেহেতু হইতে পারবে না, তার মানে আমার এখানে DsP2 যে আমরা ধরে নিছি সেটাও হওয়া সম্ভব না। তাহলে তারা সিদ্ধান্ত নিল আমাদের sp3ও হইল না, আমাদের DsP2ও হইল না। কেন হইল না? কারণ এক্ষেত্রে কপার 3+ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো কপার 3+ তো জীবনেও সম্ভব না। সো DsP2 যে ধারণাটা আমাদের ছিল, সেই ধারণাটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো, দুইটাই ক্যান্সেল হয়ে গেছে, sp3ও হইল না, DsP2ও হইল না। মানে ওর বিশাল ঘাটতেরা, ও কেমন আচরণ করছে ওরা আসলে বুঝতেই পারতেছে না। তো পরবর্তীতে ওরা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা এটা শেপটা একটু দেখি। সো এটা শেপ যখন তারা দেখতে গেছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি টেস্টের মাধ্যমে, তারা দেখলো এটা শেপটা দাঁড়ায় বর্গাকার বর্গাকার সমতলীয়। সো এটা শেপটা দাঁড়ায় হচ্ছে বর্গাকার সমতলীয়। এবং বর্গাকার সমতলীয় যখন শেপটা দাঁড়ায়, তখন সংকরায়নটা কি হয় তারা একটু দেখার চেষ্টা করলো। সো এখানে দেখো কয়টা, 1 2 3 4 5 6 7 8, এখানে সিঙ্গেল ইলেকট্রন রয়েই গেল। আচ্ছা ঠিক আছে, সো তাহলে অ্যামোনিয়াকে এখানে ঢুকতে হবে, এখানে ঢুকতে হবে, আর এখানে ঢুকতে হবে। তাহলে কয়টা ঢুকলো? 3টা ঢুকলো। দেখো, 1টা 2টা, টোটাল 3টা ঢুকছে। আমাদের আছে কি আরেকটা বাকি আছে। এখন চিন্তা করো যে এখানেই যদি আমি আরেকটা ঢুকাই দিই, তাহলে তো আবার আগের কেস, তাইলে দেখো আবার sp3 হয়ে যাইতেছে। সো ওরা এক্সপেরিমেন্টের মাধ্যমে যেটা দেখলো যে এখানে এই জায়গাটায় আসলে ইলেকট্রনটা ঢুকে নাই। সো ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ঢুকছে গিয়ে এই জায়গাটায়। সো যেটা পুরাপুরি ব্যতিক্রম, এখানে তো ঢুকে নাই, তাহলে এখানে ঢুকছে। সো ওরা যেটা করলো, যেটা সংকরায়ন তাহলে নির্ধারণ করলো পুরাপুরি ব্যতিক্রম ভাবে। তারা বললো এটা সংকরায়ন হচ্ছে sp2d। এটা সংকরায়ন হচ্ছে sp2d। কেন? কারণ এখানে ইলেকট্রনটা ঢুকে নাই, আর ঢুকলে তো sp3 হয়ে যাওয়ার কথা ছিল। সো এখানে কেন ঢুকে নাই তার পেছনে রিজন আছে। এটার হচ্ছে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, যে কারণে এই 4pz অরবিটালের শক্তি হচ্ছে নরমালের চেয়ে বেশি হয়ে যায়। হ্যাঁ, সো এখানে একটা ডিপ কনসেপ্ট আলোচনা করা আছে। সো এটা দরকার না অ্যাকচুয়ালি এখানে 4pz এর শক্তিটা বেশি হয়ে যায় সংঘর্ষের কারণে লিগ্যান্ডের সাথে। সো এখানে একটা এলোপাথারি সংঘর্ষ হয়, যে কারণে হঠাৎ করে এটাতে বেশি হয়ে যায়। সো বেশি যদি শক্তি হয়ে যায়, সেখানে তো আসলে ইলেকট্রন থাকতে পারে না। সো পরবর্তীতে দেখা যায় যে এটা যেহেতু আরবিটারি একটা শক্তি অর্জন করছে, তখন আসলে এখানে না গিয়ে ইলেকট্রনটা এই জায়গায় গিয়ে আশ্রয় নেয়, যেটা শক্তি তুলনামূলক কম থাকে। কাহিনী বুঝাইতে পারছি? সো এটা হচ্ছে হিস্টোরিটা। সো এভাবে আসলে এটাও বাদ গেছে, এটাও বাদ গেছে, যদিও এই দুইটাই হওয়ার কথা ছিল 4টা অরবিটালে সংকরণ যেহেতু, বাট এটা একটা ভিন্ন ধর্মী আচরণ করে। এবং এক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রনগুলা এস এ ঢুকে, 2টা পি এ ঢুকে এবং একটা ডি এ ঢুকে। তো এটার সংকরায়ন আসলে কিন্তু sp2d। অনেকে এটা সংকরায়ন dsp2 বলে, বাট এটা কিন্তু ভুল।
এটা কিন্তু বইয়েও আছে, অনেক বই আমি দেখছি DSP2 আছে, এটা কিন্তু ভুল। তুমি নেটে সার্চ করো, ঘাটাঘাটি করো, এটা সংকরায়ন কিন্তু sp2d। বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই।